তাহলে আমরা শুরু করছি অ্যানিম্যাল কিংডম। অ্যানিম্যাল কিংডম শুরু করছি, একটু অ্যাটেনশন দেওয়ার গল্প করো না তোমরা নিজেরা। তাহলে অ্যানিম্যাল কিংডমের ক্ষেত্রে যদি দেখি যে তোমাদের এনসিইআরটিতে 4 নম্বর চ্যাপ্টার অ্যানিম্যাল কিংডম, এখান থেকে প্রতিবারই কিন্তু অনেক কোশ্চেন আসে প্রতিবারই, এবং কোশ্চেনগুলো খুব ইজি হয়, একটু যদি ভালোভাবে পড়াশোনা করা হয় হয়ে যাবে। তো একটু মুখস্থরও ব্যাপার আছে, অনেক কিছু মুখস্থ করতে হয়, অনেক বিজ্ঞানসম্মত নাম, সায়েন্টিফিক নেম আছে, কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো একটু মুখস্থ করতে হয়। তো ইজি চ্যাপ্টার, এটা স্কোরিং চ্যাপ্টার। দেখো আর.এইচ. হুইটেকার যিনি ছিলেন 5 রাজ্য শ্রেণীবিন্যাস যেটা আমরা পড়েছিলাম, 5 কিংডম ক্লাসিফিকেশনের প্রবক্তা ছিলেন, এবং ও যতটা মানে জীব আছে, অর্গানিজম আছে, লিভিং অর্গানিজম, ভাইরাস ব্যতীত, ভাইরাস তো হবে না, লিভিং অর্গানিজম সেগুলোকে 5টা রাজ্যে ভাগ করেছিল, 5টা কিংডমে। সেগুলোর মধ্যে আমরা যদি দেখি তাহলে বলো দেখি প্রথমে, তাহলে যেটা ছিল যে মনেরা ছিল, মনেরা ছিল, প্রোটিস্টা ছিল, পরপর যদি বলি মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি বা ফাঞ্জাই ছিল, প্ল্যান্টস ছিল, আর অ্যানিমেলস বা অ্যানিমেলিয়া, প্ল্যান্টি অ্যানিমেলিয়া এগুলো ছিল। তাহলে আমরা এখন অ্যানিমেলিয়া যেটা সেটা আমরা পড়বো, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া যেটা সেটা সম্পর্কে আমরা পড়বো, মানে আমরা অ্যানিম্যাল কিংডম পড়বো। অ্যানিম্যাল কিংডমের ক্ষেত্রে কিছু বেসিক ক্যারেক্টার যদি দেখি আমাদের অ্যানিম্যালের ক্ষেত্রে, যে নর্মাল ওভারঅল অ্যানিম্যালের ক্ষেত্রে প্রযোজ্য হবে ক্যারেক্টারগুলো, তাহলে সেগুলো কী কী বলো তো? এরা কি হয়? ফার্স্ট অফ অল এরা মাল্টিসেলুলার হয়, মাল্টিসেলুলার। তারপর যদি বলি এরা কি হবে? প্রোক্যারিওটিক। বলো রিপ্রোডাকশন তো হ্যাঁ, মানে কিছু ইউনিক ক্যারেক্টার যদি আমরা বলি, রিপ্রোডাকশন তো অন্যটাও হতে, ইউনিক ক্যারেক্টার যদি বলি, রিপ্রোডাকশনও হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, হ্যাঁ এদেরও হচ্ছে। তাহলে রিপ্রোডাকশনও আসবে অবশ্যই, যে এখানে রিপ্রোডাকশন বলতে গেলে সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল সব কিছুই হচ্ছে, সেক্সুয়াল হচ্ছে, অ্যাসেক্সুয়াল হচ্ছে, তারপরে যেমন বার্ডিং হয় হাইড্রার ক্ষেত্রে, সব রকমই তো হচ্ছে এখানে। তো মাল্টিসেলুলার এরা ইউক্যারিওটিক হয়, ইউক্যারিওটিক এরা হেটেরোট্রপিক হয়, তৈরি করতে পারে না, হেটেরোট্রপিক হচ্ছে এটা। আর হেটেরোট্রপিক হচ্ছে, মাল্টিসেলুলার হচ্ছে, ইউক্যারিওটিক হচ্ছে। আর এরা কি হয়? সাধারণত এরা মানে মোটাইল হয়, চলাচল করে, তবে কিছু কিছু আছে যেগুলো চলাচল করতে পারে না, এরকম হয়। হাইড্রার ক্ষেত্রে যেমন দেখি এরকম ক্যারেক্টার কিছু থাকতে পারে। মাল্টিসেলুলার, ইউক্যারিওটিক, হেটেরোট্রপিক হচ্ছে। আর এদের কি সেল ওয়াল থাকে? সেল ওয়াল অ্যাবসেন্ট, হ্যাঁ সেল ওয়াল অ্যাবসেন্ট, কিন্তু বাকি প্রত্যেকের কিন্তু সেল ওয়াল ছিল। মনেরা সেল ওয়াল ছিল, প্ল্যান্টের আছে। মনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? এদের সেল ওয়াল ছিল, সেল ওয়ালের কম্পোজিশন পেপটিডোগ্লাইকান। প্রোটিস্টার ক্ষেত্রে বিভিন্ন রকম কম্পোজিশন থাকতে পারছে, তবে প্রোটিস্টার ক্ষেত্রে কিছু ছিল যেগুলো সেল ওয়াল আছে, কিছু সেলুলোজ পেকটিন, যেমন সেল ওয়াল প্রোটিস্টার ক্ষেত্রে ডায়নোফ্ল্যাজেলেটস, ডায়াটমস, লিকার সেল ওয়াল, এরকম অনেক, সিলিসিয়াস সেল ওয়াল। ফাঙ্গির ক্ষেত্রে কি থাকছে? সেল ওয়াল, কার্টিন থাকছে। প্ল্যান্টের ক্ষেত্রে তো আমাদের মেন কম্পোনেন্ট সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এগুলো আছে। কিন্তু এখানে একটা ইউনিক ক্যারেক্টার, সেটা হচ্ছে অ্যানিমেলিয়াতে কোনো সেল ওয়াল থাকে না, এগুলো হচ্ছে ইউনিক ক্যারেক্টার। তো লিভিং অর্গানিজম আর গ্রুপড ইন্টু 5 ডিফারেন্ট কিংডম, এগুলোতে ভাগ করছে, এবং আমরা যেটা পড়বো অ্যানিমেলিয়াটা পড়বো। দেখা যাক তারপর। তাহলে এখানে যদি আমরা পড়ি অ্যানিমেলিয়া সম্পর্কে আমরা কী কী পড়বো, এখানে যেসব ফাইলামগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। কিন্তু সব কিছু জানার আগে আমাদের কী করতে হবে? কার বেসিসে আমরা ভাগ করবো, বেসিস অফ ক্লাসিফিকেশন, সেটা আমাদের করতে হবে। যে আমরা সাপোজ এখানে যে এতটা, যে আমাদের পৃথিবীতে প্রচুর অর্গানিজম আছে, তার মধ্যে প্রচুর অ্যানিম্যাল আছে, সেই অ্যানিম্যালগুলোকে তো একটা গ্রুপে ফেলতে হবে। গ্রুপে ফেলার জন্য একটা বেসিসের ওপর ফেলবো। ধরো একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে প্রচুর বই আছে, তাহলে বইগুলো কী করে হয় দেখবে, একটা জায়গায় ধরো শুধু সায়েন্সের বই রাখা আছে, একটা জায়গায় আর্টসের বই রাখা। সায়েন্সের বইয়ের ক্ষেত্রে ধরো ক্লাস 11-এর বই আছে, 12-এর বই আছে, কিছু অন্য সাবজেক্টের অন্য ক্লাসের বই আছে, তাহলে সবগুলো গ্রুপ করছি, কোনো একটা বেসিসে করছি, তাই না? এরকম হচ্ছে। সেরকমই কোনো একটা বেসিসে এই যে ফাইলামগুলো আছে, এগুলো হচ্ছে নর্মালি এগুলো মেজর ফাইলাম, এগুলো ছাড়াও কিছু ফাইলাম থাকে, কিন্তু এগুলোই মেজর ফাইলাম। যদিও এখানে টিনোফোরা আর হেমিকর্ডাটা এরা কিন্তু মাইনর ফাইলাম, মানে এদের সংখ্যা খুব কম থাকে, টিনোফোরা, হেমিকর্ডাটা। এগুলো ছাড়াও আরও অনেক ফাইলাম আছে যেগুলো কিন্তু এখানে নেই। রোটিফেরা বলে আছে, অনেক রকম আছে, অনাইকোফোরা, অনেক ফাইলাম আছে যেগুলো এখানে নেই। এখানে মেজর যেগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে আছে। হ্যাঁ, এখানে প্রোটোজোয়া অ্যাবসেন্ট, প্রোটোজোয়া কোথায় পড়বে? এটা প্রোটিস্টাতে পড়বে। তাহলে আমরা যেটা নর্মালি বাংলা মিডিয়ামে যেটা পড়েছিলাম সেখানে প্রোটোজোয়াটা ছিল। প্রোটোজোয়া কারণ ইউনিসেলুলার হয়, আর ইউনিসেলুলার ইউক্যারিওটিক হয়, ওই জন্য ওরা প্রোটিস্টাতে পড়ছে।
তাহলে প্রোটোজোয়ার আন্ডারে ওখানে কি পড়বে, ওখানে ওখানে ইউগ্লিনা আছে, ওখানে প্যারামোসিয়াম আছে, ওখানে ভলভক্স, আরও অনেক কিছু থাকতে পারে, অ্যামিবা আছে, হাইড্রাটা এদিকে, হাইড্রাটা এখানে পড়বে। যাই হোক ইউনিসেলুলার যেগুলো সেগুলো প্রোটিস্টাতে করছে। তো এখন কিংডম অ্যানিমেলিয়ার ক্ষেত্রে আমরা টোটাল 11টা পড়বো, এরকম 11টা এরকম ফাইলাম পড়বো। তাহলে এগুলো মেজর ফাইলা, এগুলোকে মেজর ফাইলা বলা হচ্ছে, যদিও এখানে দুটো ফাইলাম অনেক কম আছে স্পিসিস, এগুলো সম্পর্কে পড়বো। তাহলে পরিফেরা দু একটা এক্সাম্পল আগে বলো তো দেখি, এক্সাম্পলগুলো নিয়ে শুরু করি, তারপরে ক্লাসটা শুরু করব। আচ্ছা স্পঞ্জিলা বা স্পঞ্জেস, স্পঞ্জ এখানে পড়ছে, সিলনটেরাটা নিডারিয়াতে জেলিফিশ পড়ে, হাইড্রা পড়ছে, অ্যাডামসিয়া, আচ্ছা কমন নামই বলো এখন, পেনাটুলা, গর্গানিয়া, ফাইসেলিয়া, মেন্ড্রিনা এগুলো পড়ছে। আচ্ছা টিনোফোরার আন্ডারে কোনগুলো পড়ছে, টিনোপ্লানা, টোনোপ্লানা, প্লিনোম্যাঙ্গিয়া, তাহলে এখানে টিনোপ্লানা এগুলো পড়ছে। এগুলো সবই আমরা এক্সাম্পল দেখবো, একটা করে শুধু তোমাদের কনসেপ্ট আছে কিনা। হ্যাঁ টিনিয়া, তার মানে এখানে নর্মালি মানে ফ্ল্যাট ওয়ার্মগুলো পড়ছে এর আন্ডারে, এখানে নর্মালি ফ্ল্যাট ওয়ার্ম বা চ্যাপ্টা ক্রিমি যেগুলো সেগুলো পড়ছে। বলো ফ্ল্যাট ওয়ার্ম, এটা রাউন্ড ওয়ার্ম পড়ছে, রাউন্ড ওয়ার্ম পড়ছে। তারপর হ্যাঁ তার মানে অ্যাসকারিস, লুমিকয়েডিস, রাউন্ড ওয়ার্ম, উচেরিয়া ব্র্যাঙ্কপটি পড়ছে। হ্যাঁ এগুলো অ্যানিডার ক্ষেত্রে যদি দেখি আর্থওয়ার্ম পড়ছে, কেঁচো যেগুলোকে বলা হয়, হিরোডিনেরিয়া পড়ছে, নেরিস পড়ছে। তাহলে এরকম জিনিস আমরা দেখতে পাবো। আর্থ্রোপোডার আন্ডারে অনেক পড়ছে, সব থেকে মেজর তো সব থেকে, হ্যাঁ লিমুলাস পড়ছে যেটা। হ্যাঁ তাহলে এখানে আর্থ্রোপোডাটা হচ্ছে সব থেকে বেশি প্রজাতি আছে এখানে। তাহলে টোটাল কতটা প্রজাতি আছে আমরা জানি, যত অ্যানিম্যাল আছে তার 2/3 কিন্তু এখানেই হচ্ছে, 2/3 এখানে। তারপরেরটা কিন্তু, তারপরে যদি বলা হয় মোলাস্কা, মানে হ্যাঁ পায়লা গ্লোবোসা আছে এটা, তাহলে মোলাস্কার ক্ষেত্রে কি হয় 2/3 না হয়ে এটা কি সেকেন্ড লার্জেস্ট, মোলাস্কাটা সেকেন্ড লার্জেস্ট হচ্ছে। তবে একানোডার্মাটার ক্ষেত্রে স্টারফিশ আছে, হেমিকর্ডাটার ক্ষেত্রে মেলানোগ্লোসাস, টাংওয়ার্ম বলা হয়, কর্ডাটার ক্ষেত্রে অনেকই তো আছে, কর্ডাটার আবার আমরা সবগুলোই পড়বে। তাহলে আমরা এগুলো মোটামুটি সব কিছু পড়ছে এখানে, অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা সব কিছু পড়বে। এবার যেটা হচ্ছে, এবার আমরা প্রত্যেকটা প্রথমে এগুলো কি করবো, বেসিস অফ ক্লাসিফিকেশনের জিনিসগুলোকে দেখবো। মানে আমরা যে ক্লাসিফাই করবো, কার বেসিসে ক্লাসিফাই করবো, যে এত প্রজাতি দেখছি প্রতিটা জায়গায়, কার বেসিসে আমরা সব জায়গাতে প্রতিটা ফাইলামে ফেলেছি। নিশ্চয়ই কিছু ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের বেসিসে ফেলেছি, যে এটার এর থাকে, এটার এর থাকে না, এরকম কিছু অ্যাবসেন্ট থাকে, কোনোটাই থাকছে। প্রথমে বেসিস অফ ক্লাসিফিকেশনের প্রথম যেটা দেখবো, লেভেল অফ অর্গানাইজেশন। মানে লেভেল অফ অর্গানাইজেশন বলতে গেলে একটা জীবদেহ কীভাবে গঠিত হচ্ছে, যে সেল নিয়ে গঠিত হয় নাকি টিস্যু নিয়ে গঠিত হয় নাকি অর্গান সিস্টেম, এরকম। তাহলে যদি একটা আমরা যদি ইউনিসেলুলারটা যদিও এখানে নেই, ইউনিসেলুলারটা প্রোটিস্টাতে আছে, ওদের ক্ষেত্রে যে লেভেল অফ, ধরো একটা অ্যামিবা, এটা একটা অ্যামিবা, এদের ক্ষেত্রে কি লেভেল অফ এর থাকে বলো তো, লেভেল অফ অর্গানাইজেশন। একটাই সেল, ওদের যে লেভেল অফ অর্গানাইজেশন এটাকে বলা হয় প্রোটোপ্লাজমিক লেভেল অফ অর্গানাইজেশন। মানে ওখানে কি হয়, এটা একটা অ্যামিবা, তাহলে এখানে কি হয়, একটা সেলের বিভিন্ন অর্গানেলগুলো বিভিন্ন রকম কাজ করছে এখানে। তাহলে ওদের একটা সেল, এবং একটা সেলে অল এসেনশিয়াল ফাংশনগুলো পারফর্ম করা হয়। ইউনিসেলুলারের ক্ষেত্রে সেল চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে একটাই সেল এবং যত এসেনশিয়াল ফাংশন এখানেই হয়। তো ওদের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে এদের হচ্ছে প্রোটোপ্লাজমিক লেভেল অফ অর্গানাইজেশন, প্রোটোপ্লাজমিক লেভেল অফ অর্গান। হ্যাঁ ওদের ক্ষেত্রে সেলুলার ব্যাপার আসছে না, কারণ ওদের মধ্যে একটাই সেল আছে। তো এবারে ওদের যে কার্যকলাপগুলো সেগুলো প্রোটোপ্লাজমে যেসব অঙ্গাণুগুলো আছে অর্গানেল, সেগুলো করবে, যে এই অর্গানেলটা এই কাজ করবে, এটা করবে, আলাদা আলাদা কাজ করবে। মানে এক্সক্রিশন, ওদের রিপ্রোডাকশন, ওদের যদি বলি রেসপিরেশন, সব কিছু একটা সেলের বিভিন্ন অর্গানেল দ্বারা হচ্ছে। এবার এটা প্রোটোপ্লাজমিক লেভেল অফ অর্গানাইজেশন এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কিন্তু এই চ্যাপ্টার থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। এক নম্বর যেটা, এটা ধরো এটা এ নাম্বার, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। এখানে কি হয়, যে যেটা সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, যেখানে হয় কি, এমন একটা অর্গানিজম বা এর আন্ডারে যে ফাইলামগুলো আছে, সেখানে যে জীবগুলো আছে, সেখানে কি হয়, কিছু সেল পরপর এগ্রিগেট হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসছে, কিছু সেল কাছাকাছি চলে আসছে, কিন্তু কাছাকাছি এসে কিন্তু টিস্যু তৈরি করে না। এরা কাছাকাছি এসে ধরো টিস্যু তৈরি করছে, দিয়ে কিছু একটা করবে তা না, সেলগুলো কাছাকাছি আসছে, লুজ এগ্রিগেটস কাছাকাছি আসছে, এবং কী করে, বিভিন্ন সেলগুলো বিভিন্ন রকম কাজ করছে। ধরো এই সেলটা আছে, এই সেলটা একটা কাজ করছে, এটা আর একটা কাজ করছে, এটা আর একটা কাজ করছে। যদি সবাই যদি একই কাজ করতো, তাহলে আবার টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন হয়ে যেত। তাহলে এখানে ডিভিশন অফ লেবার দেখা যাচ্ছে, যে এর একটা আলাদা কাজ, এর একটা আলাদা কাজ, এর একটা আলাদা কাজ,
তাহলে এরা কিন্তু সব কাছাকাছি আসছে, ঠিক আছে, কিন্তু এরকম টিস্যু যে ফর্মেশন হবে এরকম ব্যাপার হচ্ছে না, যে বিভিন্ন সেল বিভিন্ন রকম কাজ করছে। তাহলে এটাকে বলা হয় সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। কার ক্ষেত্রে দেখা যাচ্ছে? এটা প্রথম যে ফাইলামটা আছে পরিফেরার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাহলে এটা পরিফেরার ক্ষেত্রে দেখা যাচ্ছে, পরিফেরা। তাহলে সেল আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল এগ্রিগেটস অ্যান্ড ডিভিশন অফ লেবার অকার্স। ডিভিশন অফ লেবার মানে প্রতিটা সেলের আলাদা আলাদা কাজ, বা হয়তো এখানে দুটো সেলের একটা কাজ, এখানে আর একটা কাজ, এরকম। যে টিস্যুর ক্ষেত্রে ডেফিনেশন কি পড়েছিলাম বলো তো একটু? একই রকম কাজ করবে। তাহলে সিমিলার মানে এখানে কি হচ্ছে, অনেকগুলো সেল একসাথে হচ্ছে এবং তারা সিমিলার ফাংশনটা পারফর্ম করছে, এবং ওরা নর্মালি অনেক সময় বলা হয় যে স্ট্রাকচারালি সেম হয়, এটাও বলা যায় অনেক সময়, যদিও একটা আছে প্ল্যান্টের ক্ষেত্রে, যদি একটা সমস্ত মানে সঠিকভাবে এটাই করা হয় না। অ্যানুয়ালের ক্ষেত্রে যদি বলি সেলগুলো মোটামুটি একই রকম দেখতে হয়, সিমিলার শেপ এবং ওদের ফাংশন সিমিলার, অরিজিনটাও সিমিলার হয়, এরকম বলছে। ধরো একটোডার্মাল অরিজিন, এন্ডোডার্মাল অরিজিন, তাহলে অরিজিন অ্যান্ড শেপ সিমিলার হয়, আর ওদের যে ফাংশন পারফর্ম করছে সেটাও সিমিলার। যে কিছু কোষ আছে পরপর এভাবে পরপর চলে এসছে এবং ওদের কাজ হচ্ছে একটাই কাজ, ধরো এটা প্রোটেকশনে হেল্প করছে, এটা যে বাইরে থেকে কোনো জীবাণু ঢুকতে দিচ্ছে না, বা এটা রেসপিরেশনে হেল্প করছে, তখন এই যে লেভেল অফ অর্গানাইজেশন এটাকে বলে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। মানে এখানে কি হচ্ছে, কিছু সেলগুলো সব একসাথে হয়ে যাচ্ছে এবং সেই সেলগুলো মিলে টিস্যু তৈরি করছে, সেই টিস্যুগুলো মিলে একটা কাজ, একটা ফাংশন পারফর্ম করছে। যেমন এখানে সেল অফ এ গ্রুপ পারফর্মিং দি সেম ফাংশন, মানে একটা গ্রুপ অফ সেল, মানে এখানে তো টিস্যু বলছে, এবং তারা পারফর্ম করছে সেম ফাংশন, একই কাজ করছে। তারপর এবং সেটাকে বলা হয়, এখানে কিন্তু কোনো অর্গান তৈরি হচ্ছে না। যে আমাদের ক্ষেত্রে কি হয়, যে অর্গান সিস্টেম আমাদের আছে, আমাদের ডাইজেস্টিভ, আমাদের যদি কোনো খাবার খাই তাহলে কিন্তু আমাদের একটা অর্গান মিলে করে না, অনেকগুলো অর্গান মিলে সে খাবারটা ডাইজেশন করে, সে খাবারটার কী করতে পারে, অ্যাসিমিলেশন হচ্ছে, খাবারটার অ্যাবজর্পশন হচ্ছে, তারপর এলিমিনেশন হচ্ছে, এগুলো সব হচ্ছে, তাহলে মিলে করছে। এবং অ্যালিমেন্টারি ক্যানালের সাথে অনেক গ্ল্যান্ড আছে, যে মাউথ থেকে, ইন্টেস্টাইন থেকে, স্টোমাক তো আছে, তার সাথে আবার ওর সাথে প্যাঙ্ক্রিয়াস আছে, ওখানে লিভার আছে, এগুলো হচ্ছে এদের, হ্যাঁ, বাইল জুস সিক্রেট হচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে এটা হচ্ছে যে কিছু সেল একসাথে এগ্রিগেট হচ্ছে এবং এরা একটা ফাংশন পারফর্ম করছে। ধরো এটা একটা সেল একটা ফাংশন পারফর্ম করছে, তো আর একটা সেল আছে যে এটা সেলটা আর একটা ফাংশন পারফর্ম করছে, এভাবে ওদের ক্ষেত্রে সেলগুলো থাকছে এবং সেলগুলো বিভিন্ন রকম কাজ করছে। মানে টিস্যু, মানে এটার একটা কাজ, এটার একটা কাজ, এটার একটা কাজ, এরকম হচ্ছে। এটাকে বলা হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। দেখা যাচ্ছে কার ক্ষেত্রে? নিডারিয়া, টিনোফোরার ক্ষেত্রে। তাহলে পরের ফাইলাম দুটো, আর আমরা তো অবশ্যই এটা তো জানি আমরা, যে আমরা যদি দেখি তাহলে এখানে পরিফেরা থেকে শুরু করে যত নিচের দিকে যাব তত উন্নত ক্যারেক্টার পাবো, তত অ্যাডভান্স। পরিফেরার থেকে নিডারিয়া বা সিলেন্ট্রোডাই অ্যাডভান্স, তার থেকে টিনোফোরা অ্যাডভান্স ক্যারেক্টার দেখতে পাবো, আস্তে আস্তে এ হচ্ছে সব থেকে অ্যাডভান্স কর্ডাটা। তাহলে এখন কি, প্রথমে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, তারপর এখন টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পেলাম নিডারিয়া আর টিনোফোরার ক্ষেত্রে। এবার তারপরে দেখো অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। এখানে এটা হচ্ছে যে এখানে যে অনেকগুলো, এটা একটা টিস্যুর লেয়ার, এটা একটা টিস্যুর লেয়ার, এটা একটা টিস্যুর লেয়ার, সবাই মিলে একটা কাজ করছে। সবাই মানে টিস্যু মিলে অর্গান তৈরি করে, তাই না? একটা আমরা যদি সিকোয়েন্স দেখি, আমরা সেল মিলে তৈরি করে টিস্যু, টিস্যু মিলে তৈরি করে অর্গান, অর্গান মিলে অর্গান সিস্টেম, তারপর অর্গানিজম, একটা দেহ, এরকম করছে। তাহলে এখানে কি হচ্ছে, যে কিছু টিস্যু অনেক রকম টিস্যু মিলে অর্গান তৈরি করছে, সে অর্গানটা একটা কাজ করছে। যেমন আমাদের স্টোমাক একটা অর্গান, তাহলে আমাদের স্টোমাকের কাজ হচ্ছে খাবারের পরিপাক করা, বলতে গেলে যেগুলো প্রোটিন জাতীয় খাবার সেগুলো সাধারণত পরিপাক করে, পুরোপুরি পরিপাক করে না, পার্সিয়ালি ডাইজেস্ট করছে। তো সেরকম কিন্তু আমাদের স্টোমাকের কিন্তু একটা কোষ করে না, এটা বা একটা টিস্যু করে না। স্টোমাকের বাইরে যে মাসকুলার টিস্যু আছে সেটাও হেল্প করে কন্ট্রাকশনে, সেখান থেকে কিছু সেল আছে যেগুলো থেকে HCl ক্ষরণ হয়, পেপসিন ক্ষরণ হয়। তার মানে এখানে কি হয়, যে কিছু টিস্যুগুলো পরপর মিলে যাচ্ছে, তৈরি করছে অর্গান, এবং সেই অর্গানগুলো একটা ফাংশন পারফর্ম করছে। তাহলে এখানে কি বলছে, টিস্যু আর গ্রুপ টুগেদার টু ফর্ম অর্গান, যেমন ডাইজেস্টিভ সিস্টেম ইজ আইদার অ্যাবসেন্ট অর ইনকমপ্লিট। এবার এটা প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে বলছে, যে ওদের ক্ষেত্রে ইনকমপ্লিট, কারণ ওদের একটাই ওপেনিং আছে, ওদের মাউথ অ্যানাসের ওপেনিং একটাই আছে, ওই জন্য ইনকমপ্লিট। আর কমপ্লিট তখন বলবো যখন দুটো আলাদা ওপেনিং থাকবে, সেটা তো দেখবো। তারপরে সব থেকে উন্নত যেটা অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, এরকম দেখবো। তাহলে আছে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন কার ক্ষেত্রে? প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো এনসিইআরটিতে দু জায়গায় দুই রকম বলা আছে। প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। মানে যেটা হয়, প্ল্যাটিহেলমিনথেসের কিছু কাজ কিছু টিস্যু মিলে করে দেয়, মানে কয়েক রকম টিস্যু মিলে করে দেয়। আবার কিছু কাজ আছে যেগুলো কি হয়, অনেক রকম টিস্যু মিলে করছে, মানে অর্গান মিলে করছে, 3-4টা অর্গান মিলে একটা কাজ করছে। অনেকগুলো সিস্টেম থাকে তো সব, যেমন এক্সক্রিটিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম,
সেরকম অনেক সিস্টেম আছে। কিছু সিস্টেম কি করে কিছু সিস্টেমে অর্গানগুলোই কাজটা পারফর্ম করে দেয়, আবার কিছু সিস্টেমটা কি হয় অর্গানগুলো পারে না, এখানে অনেকগুলো অর্গান মিলে কাজ করে। ওই জন্য এদের ক্ষেত্রে প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, মানে এটা তোমার টেবিল যখন পড়বে তোমাদের এনসিইআরটিতে দেখো, সেখানে টেবিলে দেখবে অর্গান সিস্টেম এবং অর্গান লেভেল দুটোই প্ল্যাটিহেলমিনথেসে দেওয়া আছে। টেবিলে দেখো শেষে আছে, দেখো ডাইজেস্টিভ সিস্টেমটা, ওরা তো প্যারাসাইট না ওরা, তাই না? কিন্তু ওখানে দেখো প্রথমে দেখো দেওয়া আছে শুধু অর্গান লেভেল, তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে। তার মানে ওদের কিছু কাজ অর্গান দিয়ে হয়ে যায়, কিন্তু কিছু কাজ পারফর্ম করতে গেলে অনেকগুলো অর্গান মিলে অর্গান সিস্টেম মিলে করছে এটা। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেছে, তো একটু মনে রাখবে এটা প্ল্যাটিহেলমিনথেসের পর থেকে যারা আছে সবার ক্ষেত্রে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে এখানে কি হয়, এখানে যে বিভিন্ন রকম অর্গানগুলো মিলিত হয়ে অর্গান সিস্টেম করে, মানে বিভিন্ন অঙ্গগুলো মিলিত হয়ে যাচ্ছে এবং তৈরি করছে তন্ত্র। অর্গান সিস্টেম মানে তন্ত্র, সেই তন্ত্রগুলো একটা করছে কাজ। যেমন আমাদের ক্ষেত্রে আমাদের যদি বললাম এক্ষুনি, আমাদের ক্ষেত্রে যদি বলি যে পরিপাকতন্ত্র, তাহলে বললাম মুখ হচ্ছে, মাউথ হচ্ছে, ইন্টেস্টাইন হচ্ছে, স্টোমাক হচ্ছে, তারপর অ্যানাস হচ্ছে, তারপরে লিভার টিভার তো থাকছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মানে এখানে সমস্ত অঙ্গ মিলে একটা এম, যে খাবার ডাইজেশন করা, ডাইজেশনের খাবারটাকে অ্যাবজর্ব করা, সেটাকে অ্যাসিমিলেট করা, ছড়িয়ে দেওয়া, তারপর আনডাইজেস্টেড ফুডগুলোকে এলিমিনেশন করে দেওয়া। তাহলে এরকম, তার মানে কি অনেকগুলো অর্গান মিলে একটা কাজ করছে। আমাদের যদি রেসপিরেটরি সিস্টেম দেখি, তাহলে তোমরা পড়েছো, তাহলে আমাদের কি বলতে পারি আমরা, যে ইন্টারনাল নেয়ার, এক্সটার্নাল মানে বহিনাসারন্ধ্র, অন্তর্নাসারন্ধ্র, ন্যাসাল প্যাসেজ, হ্যাঁ, তারপর ফ্যারিংস, তারপর ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওল, ইনিশিয়াল অ্যালভিওলাই। তাহলে এখানে সমস্ত জিনিসগুলো, আবার অ্যালভিওলার ডাক্ট, তারপর অ্যালভিওলাই, কতটা কমপ্লেক্স। তাহলে এখানে কি হচ্ছে যে অনেকগুলো অর্গান মিলে একটা সিস্টেম তৈরি করছে, যেটাকে রেসপিরেটরি সিস্টেম বলছি, যেটা আমাদের নর্মালি গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করছে। তাহলে এরকম হচ্ছে এটা। তাহলে এটা অ্যাস্কেলমেন্থিস থেকে শুরু করে কর্ডাটা, এগুলো দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে, ডাইরেক্ট এখান থেকে ম্যাচ দিয়ে দেবে, যে দিয়ে দিল সেলুলার লেভেল একটা ম্যাচ দিয়ে দিল, যে এর সাথে একটা ম্যাচ দিয়ে দিল, বা এটার সাথে একটা ম্যাচ দিয়ে দিল। তাহলে এখানে কি হবে, নর্মালি কাদের দেখা যায় সেগুলো মনে রাখতে হবে। এবার এখান থেকে কি কোশ্চেন দিতে পারে, একটু যদি ঘুরিয়ে দেয়, তাহলে হয়তো প্ল্যাটিহেলমিনথেস না বলে ধরো একটা অন্য এক্সাম্পল দিয়ে দিল, টিনিয়া দিয়ে দিল সাপোজ, এরকম দিয়ে সেভাবে হয়তো ম্যাচ করে দিল, তো সেরকম দিতে পারে ম্যাক্সিমাম। তো এটা বোঝা গেল তো। তারপর তাহলে এখানে দেখো এগুলো একটা কিভাবে হয়। আচ্ছা, এটা যদি বলি, এগুলো কি বলবো বলো, প্রথমটার নামটা কি বলবে বলো দেখি। মলিকিউল থাকছে নাকি, বায়োমলিকিউল। আচ্ছা, এটা হচ্ছে বায়ো মাইক্রোমলিকিউল, তারপর এটা মনে হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকিউল নাকি, ধরে নিচ্ছি। তারপরে কেমিক্যাল লেভেল বলছে, মানে এটাকেই মনে হয় কেমিক্যাল লেভেল বলছে। তারপরে এখানে কিছু একটা তৈরি করছে, তারপরে এটা মনে হচ্ছে অর্গানেল, মাইটোকন্ড্রিয়া দেখে বোঝা যাচ্ছে। আর তারপর তো সেল, টিস্যু, অর্গান, মানে পরেরগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখানে হতে পারে, এখানে বায়োমলিকিউল হতে পারে, অথবা অ্যাটম হতে পারে, অ্যাটম হতে পারে, এটা যে অ্যাকচুয়ালি কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলোই তো বেশি থাকে জিড্ডে, এগুলো মিলে তৈরি করছে, এগুলো হচ্ছে। তারপরে এখানে হয়তো এটা আর একটু কমপ্লেক্স হচ্ছে। তারপরে এখানে সেল অর্গানেল, সেল, টিস্যু, অর্গান সিস্টেম, এবং এটা অর্গানিজম, জীবদেহ, এভাবে হচ্ছে। তারপর বডি প্ল্যান ওই আগেরটার সাথে অনেকটা লিঙ্ক আছে, যে দেহটা কিভাবে তৈরি হচ্ছে। তাহলে যদি আমরা স্পঞ্জ মানে হচ্ছে এখানে পরিফেরার ক্ষেত্রে যদি দেখি, তাই তো, তাহলে এখানে পরিফেরার ক্ষেত্রে যদি দেখা হয়, যদি বডি কনসিস্ট অফ ক্লাস্টার অফ অর্গানাইজেশন অফ সেল, মানে অনেকগুলো সেল মিলে একটা বডি তৈরি করে দিচ্ছে, যে কিছু সেল আছে সব একসাথে হয়ে গেল, একটা বডি তৈরি করে দিল, এটাকে সেল এগ্রিগেটস প্ল্যান বলা হয়। সেলগুলো এগ্রিগেট হলো, এগ্রিগেট মানে একসাথে হয়ে যাচ্ছে। তারপর ব্লাইন্ড স্যাক প্ল্যান, তাহলে ফ্ল্যাট ওয়ার্মের ক্ষেত্রে দেখা যায়। ব্লাইন্ড স্যাক বলতে গেলে যেটা হচ্ছে, বা নিডারিয়ার ক্ষেত্রেও দেখা যায়, একটাই ওপেনিং থাকছে। তাহলে এরকম হচ্ছে একটা, এটা ইমাজিন করো যে একটা ফ্ল্যাট ওয়ার্মের ক্ষেত্রে যেটাই মাউথ সেটাই হচ্ছে অ্যানাস, তাহলে এটাই হচ্ছে মাউথ, অ্যানাস। তাহলে মানে এদিক দিয়ে কী হবে, খাবার ইনজেকশন হবে, এদিক দিয়ে খাবারের মানে এগুলো রিমুভ হবে, হ্যাঁ, খাবারের এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এক্সক্রিটের পর থাকে এদের আলাদা করে, এখানে এক্সক্রিটের পর একটা থাকছে, মানে এখানে ওদের নেফ্রিডিয়াগুলো থাকে ওখানে। তো এখানে তার মানে কি দেখতে পাচ্ছি, ওদের
একটাই ওপেনিং, মাউথ এবং অ্যানাসের সেম ওপেনিং, ওই জন্য এটাকে ব্লাইন্ড স্যাক বলছে। মানে এমন একটা স্যাক যেখানে একটাই ওপেনিং, ভেতরটা বদ্ধ হয়ে আছে, এমন একটা থলি যে একটা ওপেনিং আছে, ভেতরটা বদ্ধ হয়ে, এরকম না যে সামনে একটা হয়তো ওপেনিং পেছনে একটা ওপেনিং, তাহলে একটা থলি আছে কিন্তু ব্লাইন্ড হচ্ছে, এরকম বদ্ধ হয়ে আছে। তাহলে দি বডি হ্যাজ সিঙ্গেল ক্যাভিটি, একটাই ক্যাভিটি থাকছে, মানে এটাই হচ্ছে ক্যাভিটি, উইথ ওয়ান ওপেনিং, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, টু দি আউটসাইড, একটাই ওপেনিং আছে। সিঙ্গেল ওপেনিং ফাংশন অ্যাজ বোথ মাউথ ফর ইনজেকশন, খাবার খাওয়া, অ্যানাস ফর ইজেশন, ইজেশন। হ্যাঁ, তাহলে এখানে খাবার গ্রহণ করা হচ্ছে এবং খাবার এটা বহিষ্করণ করা হচ্ছে, বহিষ্করণ করা হচ্ছে ফাউন্ড ইন নিডারিয়ান্স অ্যান্ড মোস্ট ফ্ল্যাটওয়ার্ম, নিডারিয়ার ক্ষেত্রে এবং ফ্ল্যাটওয়ার্ম মানে চ্যাপ্টা কৃমির ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। তাহলে এটাকে ব্লাইন্ড স্যাক প্ল্যান বলছে। তারপর যদি দেখি টিউব উইদিন টিউব বডি প্ল্যান, তাহলে এটা সব থেকে উন্নত এবং এটা সবার ক্ষেত্রে, মানে এর পর থেকে যেগুলো আছে, মানে অ্যাস্কেলমেন্থিস থেকে শুরু করে বাকি সবগুলোতেই, এগুলোতে হ্যাঁ একটা ট্রু ওপেনিং দেখা যাচ্ছে। তাহলে এখানে যদি দেখি আমরা যে টিউব একটা, ধরো এটা নেরিস, বা এটাকে ধরে নাও যে কি ধরবে, এটাকে অ্যাস্কেলমেন্থিস ধরে নাও, একটা কৃমি ধরে নাও, একটা কি গোল কৃমি। তো গোল কৃমি যদি হয় এটা, তাহলে দেহটা দেখো একটা টিউব, টিউবের মতো দেখতে, এবং তার ভেতরে আর একটা টিউব গেছে, এভাবে টিউব গেছে বলতে গেলে ওদের এলিমেন্টারি ক্যানেল, তাই না, টিউব উইদিন টিউব বলা হয়। তার মানে এই বডি সিস্টেমে যদি থাকতে হয় তাহলে উপরে তো মাউথ থাকতেই হবে, হ্যান্ড আর আছে অ্যানাস, তাহলে মাউথ এবং অ্যানাস এটা থাকছে, এবং এটা অ্যাকচুয়ালি অ্যালিমেন্টারি ক্যানেল, এটাই হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানেল, খাবারটা খাবে, খাবারটা এইভাবে যাবে। আর এখানে অ্যালিমেন্টারি ক্যানেলটা খুব সিম্পল হয়, কারণ এরা প্যারাসাইট হয়, প্যারাসাইট হলে ওসব গ্ল্যান্ড অত দরকার হয় না। হ্যাঁ, সিম্পল খাবারই খাচ্ছে, কারণ অলরেডি তো থাকছে, তো দরকারই হচ্ছে না। হ্যাঁ, আর থাকে তো সেই ব্লাডে যদি থাকে তাহলে তো সবই সিম্পল খাবারই পাবে, আর হোস্ট টিস্যু ফ্লুইডে থাকলে সেটাও সিম্পল খাবার পাবে। ওর জন্য ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা অতটা উন্নত না, কারণ ওদের দরকার নেই, ওদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা উন্নত হয়। তাহলে দেখা যাক, দেখো এটা কি বলছে যে দি বডি হ্যাজ টু টিউবস, মানে বাইরেরটা একটা, ভেতরে একটা, ওয়ান ফর্মড বাই দি বডি ওয়াল অ্যান্ড আদার ফর্মড উইদিন বাই ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, বা এটাকে আমরা গাটও বলতে পারি, বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, যেটা বলবো কোনো সমস্যা নেই, তাই তো। এলিমেন্টারি ক্যানেলও বলতে পারি। ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইজ কন্টিনিউয়াস টিউব লাইক স্ট্রাকচার দ্যাট টু ওপেনিং মাউথ ফর ইনজেকশন অ্যান্ড অ্যানাস ফর ইজেকশন। তাহলে মুখে খাবার গ্রহণ করা হচ্ছে এবং খাবারটা এটা প্রায় তো ডাইজেস্টেডই ফুড, এটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং আনডাইজেস্টেড ফুডটা বাইরে বেরিয়ে যাচ্ছে। ডিউটেরোস্টোম, হ্যাঁ ওটা আলোচনা করবো, ওটা পোটোস্টোম ডিউটেরোস্টোম, যে অ্যাকচুয়ালি কোনটা প্রথম ডেভেলপ হচ্ছে বা ব্লাস্টোপোরটা কিসে মাউথাবে হচ্ছে, ওটা আলোচনা করবো। তাহলে ইট ইজ ফাউন্ড ইন অল অ্যানিম্যাল ফাইলাম অ্যাস্কেলমেন্থিস টু কর্ডাটা। তাহলে এরকম হচ্ছে, তাহলে এখানে ওটা মনে হয় এখানে অ্যাড নাই, ওটা যেহেতু ওটা এনসিআরটি যেহেতু নাই, ওটা তো এ নাই, ওই জন্য ওটা আমি আলাদা করে অ্যাড করে একটা করছে, একটা দেখি স্লাইড মনে হয় নেওয়া হবে নাকি, এটা অ্যাটেনশন দাও এদিকে, যে টিউব উইদিন টিউব বডি প্ল্যান। হ্যাঁ, এখানে এটা বলছিলাম যে কি হয়, যখন ডেভেলপমেন্ট হয় তখন ব্লাস্টোপোর বলে একটা ছিদ্র তৈরি হয়, ব্লাস্টোপোর। তাহলে যখন ডেভেলপমেন্ট হচ্ছে তখন যেটা হয়, ডেভেলপমেন্টের স্টেজ হয় যখন, তখন এরকম একটা ছিদ্র তৈরি হয়, এটাকে বলা হয় ব্লাস্টোপোর। ভালো করে মন দিয়ে শুনবে, এটা ব্লাস্টোপোর, একটা ছিদ্র। তাহলে এই ব্লাস্টোপোরের ফেট কি, মানে এটা কি করতে পারে ব্লাস্টোপোরটা, এই যে ছিদ্রটা হয় না, সেই ছিদ্রটাই কিন্তু মাউথ এবং অ্যানাস তৈরি করে। তাহলে ব্লাস্টোপোরের যদি ফেট দেখি আমরা, এ অ্যাকচুয়ালি কী তৈরি করতে পারে ব্লাস্টোপোরটা, ফেট দেখি, তাহলে ব্লাস্টোপোরটার ফেট অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়, একটা প্রোটোস্টোম বা প্রোটোস্টোমিয়া বলা হয় যেসব, আর একটা হয় ডিউটেরোস্টোম। প্রোটোস্টোম, ডিউটেরোস্টোমিয়া। মানে ব্লাস্টোপোরের ফেট অনুযায়ী অ্যানিম্যালগুলোকে প্রোটোস্টোমিয়া, ডিউটেরোস্টোমিয়া দুটোতে ভাগ করা যেতে পারে, বুঝতে পারলে। তাহলে ব্লাস্টোপোরটা যদি মাউথে কনভার্ট হয়, ব্লাস্টোপোর এমব্রায়োনিক লাইফে এরকম একটা পোর সৃষ্টি হচ্ছে, একটা ছিদ্র সৃষ্টি হচ্ছে, পোর, মানে এখানে একটা পোর সৃষ্টি হয়, যে পোরটা ভেতর দিকে এভাবে ঢুকছে। এবার এই পোরটা ভেতর দিকে ঢুকে এলিমেন্টারি ক্যানেল তৈরি করে, কিন্তু এটা মনে রাখতে হবে, এলিমেন্টারি ক্যানেল কিন্তু প্রথম দিকেই তৈরি হতে লাগে। এলিমেন্টারি ক্যানেল তৈরি করছে এই যে পোরটা আছে, সেই পোরটা। তাহলে এই ব্লাস্টোপোরটা যদি মাউথে কনভার্ট হয় ডেভেলপমেন্টের পরবর্তীতে, তখন সেটাকে বলা হয় প্রোটোস্টোম, এবং যাদের দেখা যায় তাদেরকে বলা হয় প্রোটোস্টোমিয়া বলা হয়। তাহলে এখানে আমরা কি দেখব, যে
পোটোস্টোমিয়াগুলোর ক্ষেত্রে কি হয়, ব্লাস্টোপোর কনভার্টেড ইনটু পোটোস্টোমও বলতে পারো এটাকে, কনভার্টেড ইনটু মাউথ। তার মানে কি হচ্ছে যে এই ব্লাস্টোপোরটা মাউথে কনভার্ট হচ্ছে, তাহলে কি হচ্ছে, মাউথ প্রথমে তৈরি হলো, তারপর অ্যানাস তৈরি হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে পোটোস্টোমিয়া, মানে যাদের হয় তাদেরকে বলা হয় পোটোস্টোমিয়া। আর যদি এরকম হয় ব্লাস্টোপোর কনভার্টেড ইনটু অ্যানাস, এটাকে বলা হয় ডিউটেরোস্টোমিয়া বলা হয়। বুঝতে পারলে? এবার ব্লাস্টোপোর কাদের ক্ষেত্রে এরকম হচ্ছে, তাহলে ব্লাস্টোপোরটা কাদের ক্ষেত্রে মাউথে কনভার্ট হয়, নর্মালি কাদের ক্ষেত্রে হতে পারে অ্যাসকেলমেন্থিস, তারপরে যেগুলো আছে মানে অ্যাসকেলমেন্থিস থেকে শুরু করে একানোডার্মাটার আগে অবধি। তাহলে এখানে ফাউন্ড ইন অ্যাসকেলমেন্থিস টু মোলাস্কা। আর রিমেনিং যারা থাকলো মানে মোলাস্কার পর থেকে যারা আছে, একাইনোডার্মাটা থেকে কর্ডাটা। তাহলে বুঝতে পারলে পোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়া বা পোটোস্টোম ডিউটেরোস্টোম। তাহলে ব্লাস্টোপোরটার ফেট কি, ব্লাস্টোপোরটা অ্যাকচুয়ালি কী হবে পরবর্তীতে তার উপর ডিপেন্ড করে পোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়া দুটোতে ভাগ করছি। তাহলে ব্লাস্টোপোরটা যদি মাউথে কনভার্ট হয় তাহলে সেটা হচ্ছে কি পোটোস্টোমিয়া, ব্লাস্টোপোরটা যদি অ্যানাসে কনভার্ট হয় তাহলে এটাকে বলা হয় ডিউটেরোস্টোমিয়া বলা হয়। তাহলে ব্লাস্টোপোরটা প্রথম একটা ওপেনিং যেখান থেকে কিন্তু এলিমেন্টারি ক্যানেলগুলো তৈরি হওয়া শুরু হয়, ঠিক আছে? এটা বুঝতে পারলে তো, এরকম হচ্ছে। এবার দেখো তারপর সিমেট্রি মানে প্রতিসাম্যতা, কেমন প্রতিসাম্যতা হতে পারে, কি হতে পারে, এটাকে সিমেট্রি বলা হচ্ছে। তাহলে এখানে প্রথম যেটা দেখবে অ্যাসিমেট্রি মানে অপ্রতিসাম্যতা। তাহলে এমন একটা বডি আছে যে ইমাজিন করো যে এরকম একটা বডি, অ্যামিবার হতে পারে, তবে এখানে আমরা অ্যামিবা বলবো না এই কারণ প্রোটিস্টা তো অ্যামিবা পরিফেরা এটা। তাহলে এরকম একটা দেহ, যে দেহটা কিন্তু কোনো নির্দিষ্ট শেপ নাই, কোনো একটা স্পেসিফিক যে শেপ আছে সেরকম না, যে তাহলে এখানে যেটা হয় এই যে একটা অর্গানিজম আছে স্পঞ্জের মতো দেখতে লাগছে, তুমি যেভাবে এটাকে কাটো না কেন কোনোভাবেই কিন্তু সমান দুটো খণ্ড পাবে না, নাকি সামনে যেভাবে তুমি কাটো না কেন কোনো খণ্ড পাবে না, বুঝলে? তাহলে এভাবে কাটলে কি সমান দুটো খণ্ড পাচ্ছ? এদিকে দেখো, যেভাবে কাটো না কেন সমান খণ্ড পাবা না, প্রত্যেকটা অংশ আলাদা হচ্ছে, নাকি? তাহলে এটা কার ক্ষেত্রে দেখা যাচ্ছে? ফাউন্ড ইন পরিফেরা বলতে মেজরিটি অফ পরিফেরা দেখা যায়, সাধারণত পরিফেরার ক্ষেত্রে দেখা যায়। এবার তুমি এটা বলে অ্যামিবার ক্ষেত্রে এটা হবে, কিন্তু অ্যামিবা প্রোটিস্টার আন্ডারে আসছে, ওই জন্য এটা কিন্তু অ্যামিবার ক্ষেত্রে এখানে আমরা আলোচনা করবো না। তাহলে এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল বডি, হোয়েন অ্যানি প্লেন দ্যাট পাস থ্রু সেন্টার ডাজ নট ডিভাইড দি বডি অফ অ্যানিম্যাল ইন্টু টু ইকুয়াল হাফ। তাহলে যেভাবে আমরা পাস করি না কেন কোনোতেই যে ইকুয়াল যে হাফ পাবো সেটা কোনোটাতেই পাবো না আমি, তাহলে এখানে এটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাসিমেট্রি বলা হয়। অ্যাসিমেট্রি মানে অপ্রতিসাম্যতা হচ্ছে। তারপর যেটা হয় যে রেডিয়াল সিমেট্রি, এমন একটা বডি আছে যেটায় কি হয় যে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যদি কাটা হয় তাহলে সমান দুটো খণ্ড দ্বিপার্শ্ব ওরিও প্রতিসাম্যতা বলা হয় এটাকে, ওরিও। এটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি মানে ওরিও প্রতিসাম্যতা। এখানে এমন একটা দেহ আছে, একটা হাইড্রা, হ্যাঁ সেন্ট্রাল অ্যাক্সিস, তাহলে এটা হাইড্রার একটা দেহ, এটা একটা হাইড্রার একটা দেহ এরকম হচ্ছে, যে হাইড্রার একটা এরকম দেহ। এবার যদি একটা গ্যাস একটা সিলিন্ডারের কথা ইমাজিন করো না, একটা দেহ আছে সিলিন্ডার, এরকম সিলিন্ডারের মতো দেহ এরকম, বা একটা যে জেলিফিশ একটা এভাবে আছে। তাহলে এইখানে যে বডিটাকে তুমি যদি একটা সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর কাটো, সেন্ট্রাল অ্যাক্সিস বা কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি কাটো তাহলে কিন্তু দুটো সমান খণ্ড অসংখ্যবার পাবে। নর্মালি এ বরাবর যদি কাটি দেখো দুটো সমান খণ্ড পাবে, সাইডে বরাবর কাটলে পেতে, এই সাইড বরাবর কাটলে পাবে, সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর কাটলে অসংখ্যবার খণ্ড পাওয়া যেতে পারে নর্মালি। এখানেও তো তাই হবে, এখানেও যদি এভাবে কাটি দুটো সমান খণ্ড পাবো। তাহলে এখানে অসংখ্যবার যদি আমরা দেহটাকে কাটি, শুধু একটাই শর্ত হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর, তাহলে অনেকগুলো খণ্ড পাবো, এটাকে রেডিয়াল সিমেট্রি বলা হয়, বাংলায় বলা হয় এটাকে ওরিও প্রতিসাম্যতা। তাহলে এটা কার ক্ষেত্রে দেখা যাচ্ছে? এটা হচ্ছে পরিফেরার পরে যে ফাইলামটা আছে নিডারিয়া বা সিলন্টেরোটা, আর টিনোফোরার ক্ষেত্রে, আর একানোডার্মাটার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এখানে অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায়, মানে এখানে দেখতে পাচ্ছি যে হোয়েন অ্যানি প্লেন পাসিং থ্রু দি সেন্ট্রাল অ্যাক্সিস কেন্দ্রীয় অক্ষ বরাবর অফ দি বডি ডিভাইড দি অ্যানিম্যাল ইন্টু টু আইডেন্টিক্যাল হাফ, পুরোপুরি সমান দেখতে হবে,
যদি এমনভাবে কাটা যায় সমান দেখতে হবে পুরোপুরি। যেমন সিলন্টেরোটা, তারপর টিনোফোরা, একানোডার্মাটা অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায়, তাই তো? এটা দেখা যাচ্ছে। এবার যদি দেখি আমরা একটা জিনিস যে টিনোফোরার ক্ষেত্রে কিন্তু বাইরেডিয়াল সিমেট্রি দেখা যায়। থিওরিও রিং বলতে ওদের কি বলতো, দেহতে দুবার এমনভাবে কাটবে, দুবার সমান দুটো খণ্ড পাবে, এটা বাইরেডিয়াল বলা হয়। এনসিআরটিতে এটা দেওয়া নাই, বাট তোমার জেন পাসের জন্য ইম্পর্টেন্ট এটা, যে ওদের ক্ষেত্রে বাইরেডিয়াল সিমেট্রি, থিওরিও প্রতিসাম্যতা। কারণ ওদের দেহটা এমন হয় না, যে দেহটা যদি এরকম ধরো দেহ হয়, তাহলে এখানে দুটো এরকম অংশ বেরোচ্ছে টেন্টাকেল, ওই জন্য কি হয়, এদের এ বরাবর কাটলে সমান দুটো খণ্ড পাবে, আর সাইডে এ বরাবর কাটলে পাবে। তাহলে দুটো প্লেনে যদি কাটো তুমি, তাহলে দুটো ইকুয়াল হাফ পাবে। নর্মালি কি এটা অসংখ্যবার, মেনি টাইমস, নর্মালি রেডিয়াল সিমেট্রিতে কি অসংখ্যবার যদি কাটা হয় সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর, তাহলে তুমি সমান দুটো খণ্ড পাবে, কিন্তু বাইরেডিয়ালের ক্ষেত্রে দুবার পাবে। তাহলে এটা দেখা যাচ্ছে। আর এটা আমাদের মনে রাখতে হবে যে একানোডার্মাটার ক্ষেত্রে অ্যাডাল্টে দেখা যাচ্ছে। অ্যাডাল্টের ক্ষেত্রে যদি আমরা একানোডার্মাটার ক্ষেত্রে দেখি, একটু লক্ষ্য করো জিনিসটা, যে একানোডার্মাটা স্টারফিশটাকেও যদি কেটে দেখা হয়, তাহলে কি অসংখ্যবার সমান খণ্ড পেতে পারো। এভাবে একটা অ্যাঙ্গেলে নিশ্চয়ই কাটলে, একটা যদি নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাটা হয়, তাহলে সমান খণ্ড পাওয়া যেতে পারে। বা অনেক সময় স্টারফিশের ক্ষেত্রে পেন্টামেরাস সিমেট্রি দেখা যায়, পঞ্চউরীয় প্রতিসাম্যতা। সেখানে কি হয়, এই বরাবর একটা অংশ পাবে। স্টারফিশের ক্ষেত্রে আর একটা ছবি আঁকছি তোমাদের, একটা জিনিস দেখো, যে একটা ধরো এটা স্টারফিশ, এই তো এইগুলোই কয়েকটা জিনিস পড়াবো, এদিকে অ্যাটেনশনটা দাও ভালোভাবে। এ বরাবর কাটলে একটা দেখো সমান খণ্ড পাচ্ছি, এ বরাবর কাটলে সমান খণ্ড, তাই না? এভাবে যদি কাটি তাহলে সমান 5টা খণ্ড পাবো না? পেন্টামেরাস সিমেট্রি, একটা খণ্ড, দুটো খণ্ড, তিনটে খণ্ড, চারটে খণ্ড, 5টা খণ্ড, এরকমও পাওয়া যাচ্ছে। তাহলে এটা একটু মনে রাখতে পারো, কোশ্চেন হয়তো ঘুরিয়ে দিতেও পারে। পঞ্চউরীয় প্রতিসাম্যতা দেখা যায়। এবার দেখো তারপরেরটা, বাইল্যাটারাল সিমেট্রি। তাহলে এখানে এটা হয়, অর্গানিজমটাকে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর, একটা অ্যাক্সিস বরাবর যদি একবার কাটা হয় এবং সমান দুটো খণ্ড পাওয়া যায়, মানে এখানে অনলি ওয়ান প্লেনে একবার কাটা যাবে, কিন্তু অন্যবার যদি অন্যভাবে কাটো তাহলে কিন্তু দেহটা কিন্তু প্রতিসাম্যতা হবে না। মানে সেখানে কি হয়, নর্মালি একটা যদি মানুষের দেহ দেখা যায়, হ্যাঁ প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে প্রথম এটা, তার নর্মাল এটা ধরো, এটা মানুষের ক্ষেত্রে যদি দেখি, হ্যাঁ এবার শুধুমাত্র যদি এ বরাবর কাটা হয় তবে দুটো সমান খণ্ড পাবো, তাই না? হ্যাঁ, অথবা যদি আমরা আর একটা অর্গানিজম দেখি, একটা ইনসেক্ট যদি দেখি, এটা একটা ইনসেক্ট, তাহলে বায়োল্যাটারাল সিমেট্রির ক্ষেত্রে দেখো যে একটা অর্গানিজমকে একটা প্লেন বরাবর কাটলে সমান দুটো খণ্ড পাওয়া যাবে। এবার হিউম্যানের ক্ষেত্রে যদি দেখি, শুধুমাত্র এ বরাবর যদি কাটা হয় সমান দুটো খণ্ড পাওয়া যাবে, কিন্তু বাকি যে বরাবরই কাটো না কেন সমান দুটো খণ্ড পাওয়া যাবে না। এ বরাবর সাইড বরাবর কাটা হয়, দেখবে মুখ এবং পিঠ আলাদা হয়ে যাচ্ছে, পুরো একই রকম তো হবে না, হুবহু দুটো হাফকে একই রকম হতে হবে, হবে শুধু একটা তল বরাবর যদি কাটা হয়, তাই না? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অঞ্চল বরাবর যদি কাটা হয় তাহলে হবে, নাহলে এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র, এভাবে কাটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর। সেরকমই একটা আমি এখানে আঁকছিলাম, যেটা যে একটা যদি এটা পতঙ্গ হয়, একটা ইনসেক্ট হয়, ধরো এটা একটা ইনসেক্ট এভাবে আছে, ইনসেক্টের ক্ষেত্রেও তাই হচ্ছে, যে অনলি একটা প্লেনে যদি কাটা হয় তাহলে সমান দুটো খণ্ড পাওয়া যাচ্ছে, এই বরাবর কাটা হলে দুটো সমান খণ্ড পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলা হচ্ছে এটাকে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। when the body can be divided into identical left and right half, তাহলে এটা হতে পারে একটা, এই সাইডটা কি বলবো আমরা, রাইট হাফ, এটা রাইট সাইড, আর এটা লেফট হাফ, এবং দুরকম হাফ পাবো আমরা, লেফট পাবো, রাইট পাবো, ইন অনলি ওয়ান প্লেন, একটা প্লেন বরাবর কাটলেই পাবো। কোথা থেকে দেখবো? প্ল্যাটিহেলমিনথিস থেকে শুরু করে কর্ডাটার ক্ষেত্রে দেখবো, কিন্তু একটা এক্সেপশন তো আছেই, সেটা হচ্ছে একানোডার্মাটার ক্ষেত্রে লার্ভাটা দেখা যায়, বায়োল্যাটারাল দেখা যাচ্ছে, অ্যাডাল্টার ক্ষেত্রে দেখা যাচ্ছে না, এটা আছে। তাহলে যদি এখন কোশ্চেন একটা আসে যে বায়োল্যাটারাল সিমেট্রি বেসিক্যালি কার ক্ষেত্রে প্রথম দেখা যায়, কোন ফাইলামের ক্ষেত্রে, কি হবে বলো তো? তাহলে কোন ফাইলামের ক্ষেত্রে ফার্স্ট বায়োল্যাটারাল সিমেট্রি দেখা যাচ্ছে? প্ল্যাটিহেলমিনথিস, মানে প্ল্যাটিহেলমিনথিসটা তার আগে যেগুলো আছে সেগুলো কিন্তু বাইরেডিয়াল সিমেট্রি আছে, মানে টিনোফোরার ক্ষেত্রে বাইরেডিয়াল সিমেট্রি বা রেডিয়াল সিমেট্রিও বলতে পারি। বাইরেডিয়াল বলা যায় যদিও, তো রেডিয়াল সিমেট্রি আন্ডারে এনসিআরটিতে বলছে, তাহলে এটা সিমেট্রি আন্ডারে এটা ভাগ করছি। তারপর যদি দেখি আমরা যে জার্মিনাল লেয়ার বা জার্ম লেয়ার বলা হচ্ছে, জার্ম লেয়ারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম, এরকম জিনিস পড়েছিলাম যখন আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়েছিলাম। তাহলে ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে যেটা হবে যে জার্ম লেয়ার যদি হয়, এখানে কি থাকবে, দুটো লেয়ার আছে, এটা একটা লেয়ার, এর বাইরে একটা লেয়ার, এবং দুটো লেয়ার যদি হয়, এর বাইরে একটা লেয়ার, তাহলে বাইরে একটা লেয়ার,
বাইরে যে লেয়ারটা আছে এটাকে কি বলবো আমরা? এক্টোডার্ম। এক্টোডার্ম। আর ভেতরে যে লেয়ারটা আছে এন্ডোডার্ম। তাহলে এখানে যে লেয়ারটা আছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম। তাহলে যেখানে এক্টোডার্ম এন্ডোডার্ম দুটো লেয়ার আছে এটাকে বলা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক অর্গানিজম। ডিপ্লোপ্লাস্টিকগুলো আমরা কোথায় দেখবো? লোয়ার যে ফাইলামগুলো আছে সেখানে দেখবো, যে পরিফেরাতে দেখবো, নিডারিয়াতে দেখবো, আর টিনোফোরাতেও দেখবো আমরা। পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা এই তিনটাতে দেখা যাবে। তাহলে এখানে হ্যাঁ এখানে একটা দেখো, এখানে সিলোনটেরাটা দেখাচ্ছে, মানে নিডারিয়া দেখাচ্ছে, আর এখানে টিনোফোরা দেখাচ্ছে, পরিফেরাটা দেখাচ্ছে না। কারণ পরিফেরার ক্ষেত্রে এক্টোডার্ম এন্ডোডার্ম নামটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। পরিফেরার ক্ষেত্রে এক্টোডার্ম এন্ডোডার্ম না বলে কি বলা হয় বলো তো? পিনাকোডার্ম, কোয়ানোডার্ম। কোয়ানোডার্ম। কিন্তু কোশ্চেন কিন্তু এটা মনে রাখবে যে পরিফেরার ক্ষেত্রে হয়তো এরকম বলছে, ঠিক আছে, কিন্তু পরিফেরাটা ডিপ্লোপ্লাস্টিক, এটা মনে রাখতে হবে। পরিফেরা ডিপ্লোপ্লাস্টিক, তারপর এটা ডিপ্লোপ্লাস্টিক, সিলোনটেরাটা বা নিডারিয়া, তারপরে টিনোফোরাটা বা টিনোফোর্স যারা আছে তারাও হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক হচ্ছে। তার মধ্যে জার্ম লেয়ার, দুটো জার্ম লেয়ার, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, ওই জন্য ডিপ্লোপ্লাস্টিক বলা হচ্ছে। ট্রিপ্লোপ্লাস্টিক কোনগুলো? ট্রিপ্লোপ্লাস্টিক তো আমরা জানি যে তিনটে লেয়ার এভাবে থাকছে। এটা একটা লেয়ার, অবশ্যই জার্ম লেয়ারগুলো মাল্টিসেলুলার, একটা এমব্রায়োনিক লেয়ার মানেই মাল্টিসেলুলার হবে, মাল্টিসেলুলার হবে এবং সেলগুলো পরপর অ্যারেঞ্জ থাকবে। মাল্টিসেলুলার পরিফেরার ক্ষেত্রে সেলগুলো থাকে লুজলি অ্যাটাচ থাকছে, ওই জন্য পুরো বলছে না ওটাকে, ওই জন্য পিনাকোডার্ম কোয়ানোডার্ম বলছে, কিন্তু ওটাও মাল্টিসেলুলার হচ্ছে। তো মানে ওই জন্য যদি বলা হয় তাহলে পরিফেরার থেকে পরের ফাইলামগুলোতে যে সেলগুলো অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো আরও ভালো স্পেসিফিক, আরও ভালো অ্যারেঞ্জ থাকছে সুন্দরভাবে, ওই জন্য পরেরগুলোকে বলা হচ্ছে। তাহলে এটা হলো, এটা একটা লেয়ার হলো, আর তারপরে সাপোজ এটা একটা লেয়ার, আর তারপর একটা লেয়ার, তিনটে লেয়ার এরকম দেখতে পাচ্ছি। তাহলে এখানে টোটাল তিনটে লেয়ার এভাবে আছে। তিনটে লেয়ারগুলোকে যদি বলা হয় কি দেখবো? বাইরে হচ্ছে এক্টোডার্ম, এক্টোডার্ম, মেসোডার্ম, হ্যাঁ এন্ডোডার্ম। এবার আমাকে বলো যে এই মিডিলে ক্যাভিটিটা কি? গাট। এটা গাট মানে আমাদের এলিমেন্টারি ক্যানেল, বা এটাকে আমরা বলবো গাট বা এলিমেন্টারি ক্যানেল বলবো, তাই তো? এরকম হচ্ছে। তাহলে যাদের এমব্রায়োনিক স্টেজে তিনটে লেয়ার আছে এদেরকে বলা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক। ট্রিপ্লোপ্লাস্টিক প্রথম কোথা থেকে দেখবো? ট্রিপ্লোপ্লাস্টিকটা কোন ফাইলামে প্রথম ট্রিপ্লোপ্লাস্টিক হয়েছে বলো তো? প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে ট্রিপ্লোপ্লাস্টিক। তার আগে কিন্তু সব ডিপ্লোপ্লাস্টিক ছিল। প্ল্যাটিহেলমিনথিস থেকে শুরু করে রিমেনিং যেগুলো আছে কোয়াড্রাট অফ দি সবাই কিন্তু ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। তাহলে দোজ অ্যানিমেলস ইন হুইচ দি ডেভেলপিং এমব্রায়ো অলসো হ্যাজ এ থার্ড জার্মিনাল লেয়ার, মানে এক্টোডার্ম এন্ডোডার্ম আছে, মিডিলে একটা লেয়ার চলে এসেছে যেটাকে মেসোডার্ম বলা হচ্ছে। ইন বিটুইন দি এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে আছে, সেগুলোকে বলা হচ্ছে যে ট্রিপ্লোপ্লাস্টিক, এবং সেটা প্ল্যাটিহেলমিনথিস থেকে শুরু করে কর্ডেক্স সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তারপর নেক্সট দেখবো যেটা মেসোগ্লিয়া। মেসোগ্লিয়ার যদি ব্যাপারটা বলি তাহলে এখানে বলতে হবে ডিপ্লোপ্লাস্টিক। ডিপ্লোপ্লাস্টিকের ক্ষেত্রে একটা লেয়ার এখানে বলা যেতেই পারে যে ডিপ্লোপ্লাস্টিক এটা আছে, যে এখানে একটা লেয়ার একটা এঁকে দিচ্ছি, যে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে আর একটা লেয়ার আছে, কিন্তু লেয়ারটা ট্রু লেয়ার বলবো না এটাকে, কারণ এটা কিন্তু একটা সেল, যে পরপর সেলগুলো অ্যারেঞ্জ করে লেয়ারটা তৈরি করেনি। এখানে জেলি লাইক সাবস্ট্যান্স আছে, এবং জেলি লাইক সাবস্ট্যান্সে সেলগুলো থাকতে পারে কিছু সেল, কিন্তু সেই সেলগুলো তো পরপর সব অ্যারেঞ্জ হয়নি। এখানে যেমন সেলগুলো কি দেখতে পাচ্ছি, যে এখানে যদি দেখি সেলগুলো থাকে এগুলো সব সেল পরপর সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ হয়ে একটা লেয়ার তৈরি করেছে। সিমিলারলি যদি আমরা দেখি, এখানেও দেখো সব সেলের লেয়ার, সেলুলার লেয়ার, কিন্তু এখানে যে লেয়ারটা আমি করলাম এখন, এই যে লেয়ারটা করলাম এটাকে আমরা বলবো মেসোগ্লিয়া। তাহলে এখানে কিন্তু এটা ট্রুলি সেলের লেয়ার না। হ্যাঁ এটা হতে পারে, এখানে এটা কি হতে পারে, এখানে কিছু সেল থাকতেই পারে, এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এরকম সেল এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, কিন্তু এরকম না যে পুরোপুরি সব সেলগুলো একটা নির্দিষ্ট লেয়ার তৈরি করেছে। ওই জন্য এটাকে আমরা কিন্তু একটা আলাদা করে বলবো না যে এটা একটা আলাদা লেয়ার, এই জন্য ডিপ্লোপ্লাস্টিকই বলবো। বাট ডিপ্লোপ্লাস্টিক দুটো লেয়ারের মাঝে আর একটা লেয়ার থাকতে পারে, সেই লেয়ারটাকে আমরা বলছি মেসোগ্লিয়া, যেটা একটা জেলি লাইক লেয়ার, জেলির মতো একটা থার্ড লেয়ার থাকছে, তাই না? এরকম হচ্ছে। এবার ডিপ্লোপ্লাস্টিক দেখলাম, ট্রিপ্লোপ্লাস্টিক দেখলাম, এবার বডি ক্যাভিটি অর সিলোম। বডি ক্যাভিটি অর সিলোম, তাহলে কি হয়, এখানে যদি ছবিটা দেখি, এই যে ছবিটা দেখি, এটাতে কিন্তু কোনো সিলোম এখানে নেই। এখানে এক্টোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো সিলোম আছে, কোনো সিলোম বা বডি ক্যাভিটি নেই এখানে। বডি ক্যাভিটি থাকতে গেলে কোথায় থাকতে হবে? মেসোডার্মের মাঝে থাকতে হবে বডি ক্যাভিটি, মেসোডার্মের মিডিলে বডি ক্যাভিটি থাকতে হবে। তাহলে এটা আরেকবার আমরা দেখে নেবো, তাও ওখানে আলাদা করে একটা, যে
অ্যাসিলোমেটের ক্ষেত্রে কিন্তু কোনো সিলোম এখানে থাকছে না। তাহলে যদি দেখে নিই আমরা ছবিটা, যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তারপর এরপরে আর একটা ধরো লেয়ার আছে এভাবে, আর এর বাইরে আর একটা লেয়ার আছে। তাহলে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তিনটে লেয়ার আছে। কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি না যে এই লেয়ারে, ধরে নাও যে ইয়েলো কালার যেটা আছে এখানে, যে কালারটা আছে এটা মেসোডার্ম, মেসোডার্ম। তাহলে এই যে মেসোডার্মটা আছে সেটা কিন্তু এর ভেতরে কিন্তু কোনো ক্যাভিটি সৃষ্টি হয়নি। ধরে নাও যে এখানে মেসোডার্মটা পুরো ইনট্যাক্ট আছে, এখানে এটা মেসোডার্মটা পুরোটাই এভাবে ইনট্যাক্ট আছে, পুরোটাই ইনট্যাক্ট আছে, এখানে কোনো ক্যাভিটি তৈরি হয়নি। তখন এটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসিলোমেট, অসিলোমিয়া বলবো। তাহলে অ্যাসিলোমেট কার ক্ষেত্রে দেখা যাচ্ছে? প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ওদের টিপ্লোব্লাস্টিক হয় প্ল্যাটিহেলমিনথিস, তিনটে লেয়ার থাকে, কিন্তু সেই টিপ্লোব্লাস্টিকে মেসোডার্মের ভেতরে কোনো কিন্তু ক্যাভিটি নেই, সেকেন্ডারি বডি ক্যাভিটি নেই। সিউডোসিলোমেটের ক্ষেত্রে কি হচ্ছে? সিউডোসিলোমেটের ছবিটা দেখে নেব। যেটা হয়, এটা একটা লেয়ার, এটা এন্ডোডার্ম, তারপর এন্ডোডার্ম, এবং এখানে তারপরে যে লেয়ারটা আছে মেসোডার্ম, একদম বাইরে একটোডার্ম করছি, এন্ডোডার্ম, আর এটা একটোডার্ম। এবার এর ভেতরে মেসোডার্ম থাকবে, একটোডার্ম এন্ডোডার্ম আছে এবং ভেতরে মেসোডার্মটা থাকবে। কিন্তু মেসোডার্মটা এখানে কি হচ্ছে, এরকম পাউচের মতো হয়ে গেছে, পাউচের মতো এরকম হয়ে গেছে, পাউচের মতো। তার মানে এটা কি হচ্ছে, যে একদম বাইরে থাকছে, একদম বাইরে এটা একটোডার্ম, একটো, এটা এন্ডো, আর একটো এন্ডোর মাঝে মেসোডার্মটা কিন্তু ইনট্যাক্ট হয়ে নাই, মেসোডার্মটা এখন পাউচের মতো হয়ে গেছে। তাহলে এটাকে মেসোডার্ম বলবো আমরা, এটা হলো মেসোডার্ম। এবং একটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি, মেসোডার্মটা দেখো একটা ক্যাভিটিকে আবৃত করে আছে, এই যে ক্যাভিটি। তাহলে এটাকে কিন্তু সিলোম বলা যেতে পারে, কিন্তু এটাকে আমরা ট্রুসিলোম বলবো না, সিউডোসিলোম বলবো এটাকে। তাহলে এখানে মেসোডার্মাল পাউচ, এটা হচ্ছে, এটাকে বলবো আমরা মেসোডার্মাল পাউচ, পাউচ এরকম তৈরি হচ্ছে। একটোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, মেসোডার্মটা এরকম পাউচের মতো গোল গোল এরকম অংশ তৈরি করছে। তাহলে এটাকে আমরা সিউডোসিলোমেট বলবো। তাহলে প্রথমটা একবার দেখে নেবো, অ্যানিম্যাল ইন হুইচ দি বডি ক্যাভিটি অর সিলোম ইজ অ্যাবসেন্ট। তাহলে এখানে সিলোম বা বডি ক্যাভিটি নেই। অ্যানিম্যাল ইন হুইচ বডি ক্যাভিটি ইজ নট লাইন্ড বাই মেসোডার্ম। তাহলে বডি ক্যাভিটিটা কোনো মেসোডার্ম বডি ক্যাভিটি যদি এখানেও এটাকেও যদি ক্যাভিটি ধরো, তাহলে এটা কিন্তু মেসোডার্ম দ্বারা লাইন্ড নাই। তাহলে একটা ট্রু বডি ক্যাভিটি হতে হবে তখনই যে বোথ সাইড মেসোডার্ম দ্বারা কভারিং হতে হবে, কভার হতে হবে, কিন্তু এখানে এরকম নেই। তাহলে in which body cavity is not lined by mesoderm, instead mesoderm is present as scattered pouch। স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটে এঁকেছি, আরও সংখ্যায় বেশি হতে পারে। ইন বিটুইন দি একটোডার্ম এন্ডোডার্ম, একটোডার্ম এন্ডোডার্মের মাঝে মেসোডার্মগুলো স্ক্যাটার্ড পাউচ রূপে আছে। সাচ বডি ক্যাভিটি ইজ কল্ড সিউডোসিলোম। এবং এটা দেখা যায় অ্যাস্কেলমেনথিসের ক্ষেত্রে দেখা যায়। অনলি ওয়ান ফাইলাম, একটাই ফাইলাম যেটা অ্যাস্কেলমেনথিস, সেখানে সিউডোসিলোমেট কন্ডিশন দেখা যাচ্ছে। সিউডোসিলোমেটকে বাংলায় কি বলবো? ছদ্মসিলোম, ফলস সিলোম বলা হয়। সিউডোসিলোম মানে ফলস সিলোম, ট্রু সিলোম নেই। আর এখানে তো সিলোম তো নেই, মেসোডার্ম আছে, বাট এখানে কোনো সিলোমই নেই। এখানে সিলোম থাকে না প্ল্যাটিহেলমিনথিসে, বাট কিছু মেসেনকাইম কোষ, কিছু সেল থাকে এখানে, যে সেলগুলো ওদের বডি ক্যাভিটি তৈরি করতে হেল্প করে প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে। প্যারেনকাইমা সেল বলা হয় এগুলোকে। প্যারেনকাইমা যদিও প্ল্যান্টের সেল, এখানে কিছু প্যারেনকাইমা সেল থাকে যেগুলো ওদের বডি ক্যাভিটিটা পূরণ করে প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে। এবার দেখবো যেটা ট্রুসিলোম, যেটা ট্রুসিলোমটাকে সিলোমেট বলা হয়, বা এটাকে ইউসিলোমেটও বলা হয়। ইউসিলোমেট, ইউ মানে ইউ, ইউ মানে প্রকৃত সিলোম, যেমন ইউক্যারিওটিক। তাহলে এখানে যেটা হবে, যে এখানে একটা ছবিটা দেখবো, এটা এন্ডোডার্ম, তারপর একটোডার্ম, এন্ডোডার্ম, একটোডার্ম, এবং যেটা হবে এটা হচ্ছে মেসোডার্ম, অন্য কালার নেই। মেসোডার্ম দেখো, এটা মেসোডার্ম। মেসোডার্মটা দেখো, যে মেসোডার্মটা আমি আঁকছি সেটা একটোডার্মের সাথে এভাবে কানেক্ট আছে, আর ভেতরে একটা মেসোডার্ম যেটা এন্ডোডার্মের সাথে কানেক্ট আছে। তার মানে এখানে যেটা হয়, যে মেসোডার্মটার ভেতরে একটা ক্যাভিটি তৈরি হয়, যে একটা মেসোডার্ম ধরো প্রথমে ইনট্যাক্ট ছিল, পুরো মেসোডার্মটা গোটাটাই মেসোডার্ম ছিল, কিন্তু ওর মেসোডার্মের মিডিলে একটা ক্যাভিটি তৈরি করলাম, তাহলে মেসোডার্মটা দুটো ভাগে ভেঙে যাবে। যদি এখানে একটা এরকম কানেকশন এভাবে থাকছে, তো কি হচ্ছে এভাবে, যে মেসোডার্মটা কি হচ্ছে, যে মেসোডার্মটার ভেতরে একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, যে মেসোডার্মের ভেতরে যে ক্যাভিটিটা তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল সিলোম। এটা তাহলে এটাকেই বলা হচ্ছে ট্রু সিলোম। তার মানে কি হয়, ট্রু সিলোম বা প্রকৃত সিলোম যেটা হয়, সেটা কি হয়, বোথ সাইডে, মানে ইনার সাইড অ্যাজ ওয়েল অ্যাজ আউটার সাইড,
মেসোডার্ম দ্বারা লাইন থাকতে হবে, আবৃত থাকতে হবে। যে ভেতর দিকেও মেসোডার্ম দ্বারা, এখানেও মেসোডার্ম আছে, এটাকে যদি আমরা এটা নামকরণ করি, এটাকে বলা হয় ভিসেরাল মেসোডার্ম, ভিসেরাল মেসোডার্ম। আর এটাকে বলতে পারি আমরা প্যারাইটাল মেসোডার্ম, প্যারাইটাল মেসোডার্ম। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে মেসোডার্মটা দুটো ভাগে ভেঙে গেল এবং মেসোডার্মের মিডিলে একটা ক্যাভিটি তৈরি হয়ে গেল, তাহলে এটাকে আমরা আবার ট্রু সিলোম বলবো। তার মানে এবং যে অ্যানিম্যাল পজেসিং সিলোম আই দি বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মেসোডার্ম, তাহলে একটা দেহগহ্বর দুই দিকে মানে বাইরের দিকেও এবং ভেতরের দিকেও মেসোডার্ম দ্বারা আবৃত আছে, এটাকে ট্রু সিলোম বলবো দুই সাইডে। আর এই যে বডি ক্যাভিটি হয় না, এটা একটা বডি ক্যাভিটি বলছি, এটা কিন্তু মনে রাখবে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেকেন্ডারি বডি ক্যাভিটি। যে বডি ক্যাভিটি বলছি না, এটা কিন্তু সেকেন্ডারি বডি ক্যাভিটি, সিলোম হচ্ছে সেকেন্ডারি বডি ক্যাভিটি। কারণ প্রাইমারি বডি ক্যাভিটি কোনটা বলো তো, এটা গাট, গাট এটা হচ্ছে গাট, গাটটা হচ্ছে প্রাইমারি বডি ক্যাভিটি, যেটা প্রথম থেকেই কিন্তু আছে। ওটা আমরা ট্রিপ্লোপ্লাস্টিকে দেখলাম গাট আছে, কিন্তু গাটের পরে তো এটা তৈরি হয়, এই জন্য এটাকে সেকেন্ডারি বডি ক্যাভিটি বলা হয়। সেকেন্ডারি বডি ক্যাভিটি হুইচ লাইন্ড বাই মেসোডার্ম ইন বোথ সাইড, তাহলে এটাকে বলা হচ্ছে সিলোমেট বা প্রকৃত সিলোম। কাদের ক্ষেত্রে দেখবো, অ্যানিলিডা থেকে কর্ডাটা। তাহলে কোশ্চেন যদি আসে যে প্রথম প্রকৃত সিলোম কোথায় দেখা যায়, অ্যানিলিডার ক্ষেত্রে। অ্যানিলিডার ক্ষেত্রে ফার্স্ট ট্রু সিলোম অ্যাপিয়ার ইন অ্যানিলিডস। আচ্ছা সিলোমেট দরকার হচ্ছে কারণ দেখো এই সিলোমেট যে সিলোমগুলো আছে, সিলোমেতে বিভিন্ন অর্গানগুলো সব থাকছে। আমাদের দেহের ভেতরে একটা ক্যাভিটি দরকার যেখানে বিভিন্ন অর্গানগুলো থাকে সবগুলো, তাহলে আমাদের সিলোমের ভেতরেই কিন্তু বিভিন্ন অর্গানগুলো সব থাকছে। তারপর এটা আমাদের ক্ষেত্রে দরকার। লোয়ার অর্গানিজম যেগুলো আছে না, সিলোমের ভেতরে অনেক সময় সিলোমিক ফ্লুইড থাকে, হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন হিসেবে কাজ করে, যে কেঁচোর ক্ষেত্রে মুভমেন্ট করছে। অনেক প্রাণীর ক্ষেত্রে এটা হয় যে ওদের সিলোমটা আছে, সিলোমের ভেতরে ফ্লুইড থাকে একটা, এবং ওটা ওদের মুভমেন্টে হেল্প করে, হাইড্রোস্ট্যাটিক মুভমেন্টে অনেক সময় বডি স্ট্রাকচার প্রোভাইড করতে হেল্প করে। আর ককরোচের ক্ষেত্রে তো সিলোমের ভূমিকা মানে অপরিহার্য, কারণ ওদের হিমোসিল থাকছে, ওদের ক্ষেত্রে সিলোমেই থাকে ওদের ব্লাড, যেটা হিমোলিম্ফ বলা হয়। তাহলে ওদের সিলোমটাই হচ্ছে ওদের সার্কুলেটরি সিস্টেম। তাহলে সিলোমের ইম্পর্টেন্স লোয়ার অর্গানিজম থেকে হায়ার অর্গানিজম সবার ক্ষেত্রে কিন্তু প্রচুর ইম্পর্টেন্স আছে। তাহলে এটা হচ্ছে সিলোমেটস বলা হচ্ছে বা এটা ট্রু সিলোম বলা হচ্ছে। তারপর যেটা দেখবো সেগমেন্টেশন। সেগমেন্টেশন মানে খণ্ডী ভবন বলা হয়। সেগমেন্টেশন যদি আচ্ছা যদি বলি সেগমেন্টেশন সব থেকে ভালো কার ক্ষেত্রে দেখা যায় বলো, সেগমেন্টেশন সব থেকে ভালো কোথায় দেখা যাচ্ছে বলো তো? অ্যানিলিডার ক্ষেত্রে দেখা যায়। অ্যানিলিডার ক্ষেত্রে যদি বডিটা দেখি তাহলে এরকমভাবে দেখতে পাবো, আর্থ্রোপোডাতেও দেখা যায়। কিন্তু অ্যানিলিডার ক্ষেত্রে কী হয় যে বাইরে থেকে সেগমেন্টগুলো খুবই ভালোভাবে বোঝা যায়। এটা অ্যানিলিডস যদি হয় তাহলে কী হয়, এদের যে সেগমেন্টেশনটা হয় যে ইন্টারনাল সেগমেন্ট এবং এক্সটার্নাল সেগমেন্ট সবগুলোই থাকে, মানে বাইরে থেকেও সেগমেন্ট আছে আবার দেহের ভেতর থেকেও আছে। যেমন ট্রেনের কম্পার্টমেন্ট, নর্মাল একটা ট্রেনের কম্পার্টমেন্ট কী হয় বাইরে থেকেও বুঝতে পারছো এবং ভেতর দিকেও ওরা কিন্তু সেপারেট থাকে, একটা কম্পার্টমেন্ট থেকে আর একটা কম্পার্টমেন্ট। সেরকমই এদের কি দেহটা কম্পার্টমেন্ট, এখানে একটা ধরো অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এরকম পরপর অনেক সেগমেন্টগুলো থাকছে, রিংয়ের মতো হয়ে আছে। কিন্তু এটা ছাড়াও সেগমেন্ট দেখা যাচ্ছে কার ক্ষেত্রে, এটা অ্যানিলিডা সব থেকে ভালো দেখা যায়, আর্থ্রোপোডা আর কর্ডাটা, কর্ডাটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। না আমাদের কর্ডাটার ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। আমাদের বডির কী কী সেগমেন্ট আছে বলো দেখি আমাদের ক্ষেত্রে? আমাদের ক্ষেত্রে সেগমেন্টটা আছে, আমাদের ক্ষেত্রে এরকম সেগমেন্ট আছে, ধরো আমাদের ক্ষেত্রে বডির কিছু অংশ আছে সেগমেন্ট আছে, তাহলে আমাদের ক্ষেত্রে সেগমেন্ট করতে গেলে নিশ্চয়ই একটা বেরিয়ার তো লাগবে যেটা সেগমেন্ট করে। তাহলে আমাদের ক্ষেত্রে বলো তো কি বেরিয়ার আছে? তুমি কি ওই ইমিউনোলজির ফিজিক্যাল বেরিয়ার ফিজিওলজিক্যাল বেরিয়ার বলছো? ওটা আমাদের দেহে সেগমেন্টটা, আমাদের দেহে কিন্তু বাইরে থেকে সেগমেন্ট বোঝা যাবে না, ভেতর দিকে সেগমেন্ট আছে। ধরো এখানে তো সেপারেশন করা, এখানে যেটা বলতে চাইছি যে আমাদেরও দেহের সেগমেন্ট আছে এরকম, যে আমরা পড়িনি, তোমার প্রত্যেকেই পড়েছো, যেটা হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে যে বডিটা দেখি, হিউম্যানের ক্ষেত্রে আর একবার ধরো হিউম্যানের এটা বডি, তাহলে এখানে কি হয় হিউম্যানের ক্ষেত্রে এইখানে ডায়াফ্রাম থাকে না, ডায়াফ্রামটাই তো কি করে থোরাসিক ক্যাভিটি অ্যাবডোমিনাল ক্যাভিটি, এখানেই কিন্তু সেগমেন্টেশন, যে ডায়াফ্রামটা আছে দেহের ভেতরে কিন্তু ডায়াফ্রামটা এইভাবে থাকছে, টোটাল এরিয়াটাকে এইভাবে থাকছে, ফ্ল্যাট হয়ে থাকছে। ডায়াফ্রাম মানে আমরা সাইড থেকে মনে হয় যে একটা ছোট্ট এরকম অংশ, সেটা তো না, গোল করে আবৃত করে থাকছে ডায়াফ্রাম, এবং এই ডায়াফ্রামটা থাকার ফলেই কিন্তু সেগমেন্টেশন হয়েছে, এবং এটাকে বলা হয় থোরাসিক ক্যাভিটি, এটাকে বলা হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে এইভাবে তার মানে কর্ডাটার ক্ষেত্রেও সেগমেন্টেশন দেখা যায়, কর্ডাটার ক্ষেত্রেও সেগমেন্টেশন দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখলাম অ্যানিলিডা, আর্থ্রোপোডা, কর্ডাটা এদের ক্ষেত্রে সেগমেন্টেশন দেখা যাচ্ছে। তাহলে মেটামেরিক এই জন্য এটাকে সেগমেন্টগুলো দেখতে কি হয় অনেক সময় একই রকম হয়, যে আবার অনেক সময় সেগমেন্টগুলো দেখতে অন্যরকম হতে পারে, যে হোমোমোনাস হেটেরোমোনাস এগুলো দেখতে একই রকম হচ্ছে,
অনেক রকম হয়। তাহলে এই সেগমেন্টগুলোকে অনেক সময় মেটামেরিক সেগমেন্টেশন বলা হয় বা মেটামিয়ারও বলা হয় সেগমেন্টগুলোকে। অ্যানলিডস, আর্থ্রোপোডস, কোয়াড্রেটসের ক্ষেত্রে দেখা যায়। ইন দিস অ্যানিম্যাল দি বডি ইজ এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি ডিভাইডেড ইন্টু সেগমেন্টস। মানে এটা কিছুর ক্ষেত্রে যদি দেখি বাইরে থেকেও দেখবো, ভিতর দিকেও কিন্তু এভাবে কিন্তু ওরা সব ডিভাইড থাকছে, কম্পার্টমেন্টের মতো থাকছে। ইভেন অ্যানিডার ক্ষেত্রে তো আরও ইন্টারেস্টিং জিনিস, প্রতিটা সেগমেন্টে কি হচ্ছে বিভিন্ন অর্গানগুলো আছে। যেমন নেফ্রিডিয়া যদি বলি, প্রতিটা সেগমেন্টে নেফ্রিডিয়া আছে, এরকম হয়। ডিভাইডেড ইন্টু সেগমেন্টস উইথ সিরিয়াল রিপিটেশন, মানে বারবার রিপিট থাকে সেগমেন্টগুলো, ওখানে তো দেখতেই পাচ্ছি। অফ অ্যাটলিস্ট সাম অর্গান, যেটা বললাম কিছু অর্গানগুলো রিপিট থাকবেই, এখানে এই অর্গানের রিপিট থাকছে, এখানে এই অর্গানের রিপিট থাকছে, আর এটা খুব ভালোভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে। দিস ইজ কল্ড মেটামেরিক সেগমেন্টেশন অ্যান্ড দি ফেনোমেনা ইজ কল্ড মেটামেরিজম বলা হয়, মেটামেরিজম বা সেগমেন্টেশন। তারপর নোটোকর্ড। নোটোকর্ডটা যখন আমরা কর্ডাটা পড়ানো শুরু করবো তখন আরেকবার বিস্তারিত বলবো। এখন হচ্ছে কি নোটোকর্ডটা ক্যারেক্টারিস্টিক আর কর্ডাটার ক্যারেক্টারিস্টিক। নোটোকর্ডের প্রেজেন্স এবং অ্যাবসেন্সেই কর্ডেট এবং নন কর্ডেটস ভাগ করা হয়। নন কর্ডেটস বলতে গেলে পরিফেরা থেকে শুরু করে হেমিকর্ডাটা নন কর্ডেটস, কারণ এদের ক্ষেত্রে নোটোকর্ড থাকছে না। কিন্তু নোটোকর্ড যাদের ক্ষেত্রে থাকছে তাদেরকে আমরা কর্ডেটস বলবো। সেটা হচ্ছে ফাইলাম কর্ডাটা, এবং এর উপর বেস করে আমরা কিন্তু আমরা সমস্ত অ্যানিম্যালকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, নন কর্ডেটস আর কর্ডেটস। নোটোকর্ড বর্তমানে নোটোকর্ডটা তাহলে কি, মেসোডার্মালি ডিরাইভড রড লাইক স্ট্রাকচার ফর্মড অন দি ডরসাল সাইড ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ অ্যানিম্যাল। তার মানে আমাদের ভ্রূণের যখন বিকাশ হয় তখন আমাদের দেহের পিঠের দিকে, আমাদের নোটোকর্ডটা পিঠের দিকে থাকে। বর্তমানে আমাদের নোটোকর্ড নেই, ভার্টিব্রাল কলম আছে, মেরুদণ্ড আছে আমাদের ক্ষেত্রে, কিন্তু এখনও কিছু অর্গানিজম আছে যার ক্ষেত্রে নোটোকর্ড আছে। লোয়ার যে কর্ডেটগুলো আছে, যে প্রোটোকর্ডাটা যেগুলো আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এর ক্ষেত্রে নোটোকর্ড থাকছে। ইউরোকর্ডাটাতে তো খুব ভালো, সেফালোকর্ডাটা তো থাকছে একদম সামনে অবধি থাকছে, টেলে থাকছে। তাহলে কিন্তু তারপরে কি হয়, যেগুলো উন্নত কর্ডেটস সেখানে নোটোকর্ডগুলো রিপ্লেসড বাই ভার্টিব্রাল কলম হয়ে যাচ্ছে, এবং এটা ডরসাল সাইডে থাকছে, এবং এটা মেসোডার্মালি অরিজিন, মেসোডার্ম থেকে এটা অরিজিনেট করছে। তো এর উপর বেস করে, নোটোকর্ডের উপর বেস করে অর্গানিজমকে নন কর্ডেট এবং কর্ডেট দুটোতে ভাগ করা যায়। তারপর দেখে নেব যে সার্কুলেটরি সিস্টেম। তাহলে এবার দেখো সিস্টেমে ঢুকে পড়লাম আমরা। সিস্টেম বলতে গেলে আমরা যখন পড়েছিলাম লেভেল অফ অর্গানাইজেশন, তখন আমরা দেখেছিলাম যে অর্গান সিস্টেম, লেভেল অফ অর্গানাইজেশন। সেখানে এনসিইআরটিতে দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটা সার্কুলেটরি সিস্টেম দেওয়া আছে, আর একটা দেওয়া আছে, আর একটা কী সিস্টেম দেওয়া আছে, ডাইজেস্টিভ সিস্টেম মনে হয় দেওয়া আছে। আচ্ছা, সার্কুলেটরি সিস্টেমটা দেখি। সার্কুলেটরি সিস্টেম যেটা হয় সংবহনতন্ত্র। তাহলে প্রথম সংবহনতন্ত্র দুরকম হতে পারে, একটা ওপেন টাইপ, একটা ক্লোজ টাইপ। তাহলে ওপেন টাইপের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওপেন টাইপের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে ককরোচের ক্ষেত্রে এটা দেখতে পাবো, এটা ককরোচ। তো ককরোচের ক্ষেত্রে ওদের যে বডি ক্যাভিটি আছে, এই যে সাপোজ ওদের বডি, এটা হচ্ছে বডি ক্যাভিটি, হিমোসিল, বডি ক্যাভিটি হিমোসিল, এবং এই হিমোসিলের ভেতরে থাকছে ওদের যে ফ্লুইডগুলো আছে, সেগুলো সব হিমোসিলের ভেতরে থাকছে। ওদের যে হিমোলিম্ফ সেটা এখানে থাকছে। তাহলে এটা হিমোসিল, এবং এটা যেটা করলাম এটা হচ্ছে হিমোলিম্ফ। বুঝতে পারলে? তো কী হয়, এতে যে বডি ক্যাভিটি আছে সেই বডি ক্যাভিটিতে হিমোলিম্ফটা আছে। হিমোলিম্ফকে এটা ককরোচের ক্ষেত্রে ওদের হিমোলিম্ফকে বলা হয় ব্লাড। তাহলে এখানে আমরা কি বোঝাতে যাচ্ছি, যে বুঝতে পারছি যে এদের ক্ষেত্রে যে বডি ক্যাভিটি আছে সেই বডি ক্যাভিটিতে ব্লাডগুলো ঘুরে বেড়াচ্ছে। এদের কোনো আর্টারি নেই, কোনো ভেন নেই, এদের হার্ট আছে, এদের ক্ষেত্রে ডরসাল সাইডে এরকম হার্ট থাকতেই পারে, ডরসাল সাইডে হার্ট এভাবে আছে, কিন্তু এদের যে ব্লাডগুলো আছে সেটা কিন্তু ওদের বডি ক্যাভিটিতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওদের 13টা হার্ট আছে, ওদের ডরসাল সাইডে হার্ট আছে 13টা আছে। তাহলে আমরা কি দেখলাম বলো? তাহলে হিমোসিল সিলোম ওদের, এবং সেই হিমোসিলের ভেতরে ব্লাডগুলো সার্কুলেট করছে, এবং প্রতিটা টিস্যুতে সেই ব্লাডগুলো নিউট্রিয়েন্টগুলোকে সাপ্লাই করছে, এরকম হচ্ছে। এটা কি বলবো? এটাকে ওপেন টাইপ বলবো। তাহলে ইন হুইচ দি ব্লাড রিমেন ফিল্ড ইন টিস্যু স্পেস, বা এটাকে সাইনাস বলা হয়। এখানে কিন্তু সিলোমের ভেতর হচ্ছে টিস্যু স্পেস, মানে টিস্যুর ভেতরে স্পেস, বা এটাকে সাইনাস বলা হয়, ডিউ টু দি অ্যাবসেন্স অফ ব্লাড ক্যাপিলারিজ। এদের কোনো ব্লাড ক্যাপিলারিজ নেই। ব্লাড ক্যাপিলারিজ নেই মানে ব্লাড ভেসেলও নেই। কাদের ক্ষেত্রে দেখা যায়? আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা অ্যান্ড সাম লোয়ার কর্ডেটসের ক্ষেত্রে দেখা যায়, যেমন হচ্ছে টিউনিকেটস। টিউনিকেটস মানে কি বলতো? টিউনিকেটস কাদের বলা হচ্ছে? ইউরোকর্ডাটার অপর নাম টিউনিকেটস, কারণ ওদের বডির কভারিং টিউনিক বা টেস্ট। তো এক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে দেখা যায়, তার মানে আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, সাম লোয়ার কর্ডেটস, যেমন হচ্ছে ইউরোকর্ডাটা।
এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, এদের ব্লাড ক্যাপিলারিজ নাই, সাইনাসের ভেতরে ব্লাড ঘুরে বেড়াচ্ছে অথবা হিমোসিলের ভেতরে ব্লাডটা ঘুরে বেড়াচ্ছে এবং সার্কুলেট হয়ে যাচ্ছে সারা দিকে, এটাকে ওপেন টাইপ বলবো। এবার যদি উন্নত কথা বলি অ্যাডভান্স টাইপের, সেটা হচ্ছে ক্লোজ টাইপ। ক্লোজ টাইপের ক্ষেত্রে কি কি দেখতে পাই, আমাদের ক্ষেত্রে যদি দেখি আমাদের ক্ষেত্রে আছে কি ভেন আছে, আর্টারি আছে, এটা ভেন আছে, আর্টারি আছে, ভেন থাকতে পারে, আর্টারি থাকতে পারে, আর্টারি আছে। ইভেন একটা টাইমে এরকমও তো হয় ভেন এবং আর্টারি মিলে একটা জাংশন করে, ক্যাপিলারিজ করে, এরকম জায়গায় ক্যাপিলারিজ তৈরি করে। ইভেন কি হয়, ইভেন এখানে কি থাকতে পারে আমাদের ক্ষেত্রে, হার্টও থাকতে পারে, হার্ট, যদিও হার্ট তো আছে অন্য লোয়ার এর ক্ষেত্রেও থাকতে পারে, হার্ট আছে এবং হার্টের সাথে কানেক্টেড থাকছে। তারপরে ব্লাডটা কিন্তু কোনো ওপেন সাইনাসে ঘুরে বেড়াচ্ছে না, ব্লাডটা কোনো হিমোসিলে ঘুরে বেড়াচ্ছে না, ব্লাডটা ক্যাপিলারি ব্লাড ভেসেল এগুলোতে এবং হার্টের মধ্যে কনস্ট্রিক্ট থাকছে, এর মধ্যে সীমাবদ্ধ থাকছে, এটাকে বলা হচ্ছে ক্লোজ টাইপ। ক্লোজ টাইপের ক্ষেত্রে ইন হুইচ দি ব্লাড ইজ সার্কুলেটেড থ্রু এ সিরিজ অফ ভেসেলস, ব্লাড ভেসেলস মানেই তো আর্টারি এবং ভেন, এবং এর ডায়ামিটারটা বিভিন্ন রকম হয়। ডায়ামিটার বলতে এর প্রস্থটা বিভিন্ন রকম হয়, মোটা হয়, সরু হয়, যেমন ক্যাপিলারিসগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে। লুমেনটা ন্যারো হতে পারে, আবার হতে পারে, যেমন আমরা কি জানি এটার ক্ষেত্রে আর্টারির ক্ষেত্রে লুমেন ন্যারো হচ্ছে আর্টারির ক্ষেত্রে, আর ভেনের ক্ষেত্রে লুমেনটা আর্টারির ক্ষেত্রে খুব স্পিডে ব্লাডটা যাচ্ছে। আর্টারির ক্ষেত্রে দেখবে যে লুমেনটা আর্টারির ক্ষেত্রে কিন্তু খুবই ন্যারো হয়, আর ভেনের ক্ষেত্রে লুমেনটা হচ্ছে ওয়াইড হয়। দেখে নেবে এটা 3টে লেয়ার থাকে ওখানে। তাহলে যেটা হয় যে ডায়ামিটারটা বিভিন্ন রকম হয়, আর্টারি, ভেন, ব্লাড ক্যাপিলারিজ এগুলো থাকে। কার ক্ষেত্রে দেখা যায়, অ্যানলিডা, সেফালোপোডা, মোলাস্কা আর ভার্টিব্রেটস। সেফালোপোড বলতে গেলে হ্যাঁ অক্টোপাসের ক্ষেত্রে সেফালোপোডা, মানে ওদের হচ্ছে মাথায় পা আছে, তাই না, এরকম হচ্ছে। কিন্তু নর্মালি একাইনোডার্মাটার ক্ষেত্রে, নর্মালি কিন্তু অন্য একাইনোডার্মাটার ক্ষেত্রে ওপেন, কিন্তু এটা একাইনোডার্মাটা, এটা মোলাস্কা। নর্মালি বাকি যে মোলাস্কা যেমন পায়লা গ্লোবোজা আমরা পড়ি, এগুলো সবে ললিগোসেপিয়া এগুলো হতে পারে। সেফালোপোডা যেটা আছে তার ক্ষেত্রে একটু উন্নত ক্যারেক্টার হয় এবং ওই জন্য এদের ক্ষেত্রে ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। বুঝতে পারলে এটা? তাহলে এটা তোমাদের পড়ে নিতে হবে। ডেভেলপমেন্ট দেখে নাও, আর কয়েকটা জিনিস আছে ডেভেলপমেন্ট। ডাইরেক্ট ডেভেলপমেন্ট, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ডাইরেক্ট ডেভেলপমেন্ট, যেসব ডেভেলপমেন্টে কি হয় যে মানুষের ক্ষেত্রে যখন একটা বাচ্চা জন্মাচ্ছে, এরকম বাচ্চা, তখন দেখো এটা হচ্ছে একটা বাচ্চা, অফস্প্রিং, নিউবর্ন। এটা কি হয়, আস্তে আস্তে যখন বড় হবে তখন তো জাস্ট স্ট্রাকচারটাই তো বড় হবে, সেরকম কি এরকম হবে যে একটা প্রচুর চেঞ্জ হবে, যে এখানে প্রচুর একটা এমন একটা চেঞ্জ হচ্ছে যে দেখতে একরকম লাগছে এখন অন্যরকম, এরকম তো না। সে হাত পা দুটো থাকবে, দুটো চোখ থাকবে, নাক থাকবে। তখন এখানে যে ডেভেলপমেন্ট হয় এটাকে ডাইরেক্ট ডেভেলপমেন্ট বলা হচ্ছে। জাস্ট এখানে বডির যে এটা হচ্ছে সাইজটা হচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, কিছু জিনিসের হয়তো ডেভেলপমেন্ট হতে পারে এক্সট্রা, কিন্তু দেখতে কিন্তু একই রকম হবে। এরকম না যে এখানে যে দেখতে এরকম হঠাৎ করে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে ডেভেলপমেন্ট এটাকে বলা হয় ডাইরেক্ট ডেভেলপমেন্ট, মানে এখানে কোনো লার্ভা নেই, এদের ক্ষেত্রে কোনো লার্ভা নেই। কিন্তু যদি লার্ভাল স্টেজ থাকে, লার্ভাল স্টেজ যদি বাটারফ্লাইয়ের ক্ষেত্রে দেখি, বাটারফ্লাই লার্ভা, পিউপা এরকম সব দেখা যাচ্ছে। তো এরকম, বা আমরা যদি দেখি যে ফ্রগের ক্ষেত্রে, তাহলে ফ্রগের ক্ষেত্রে কি হচ্ছে, ট্যাডপোল আছে, তাহলে ট্যাডপোল দেখতে হচ্ছে, ট্যাডপোল এরকম দেখতে হচ্ছে, ফ্রগটা দেখতে হচ্ছে একরকম, তার মানে অনেকটা চেঞ্জ মনে হচ্ছে না? ফ্রগটা দেখতে হচ্ছে একরকম, ট্যাডপোল দেখতে হচ্ছে একরকম, তাহলে এখানে গিয়ে লার্ভা আছে। তাহলে যদি লার্ভা থাকে তাহলে এই ডেভেলপমেন্টটাকে বলবো ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, আর যদি লার্ভা না থাকে ডেভেলপমেন্ট স্টেজে ডাইরেক্ট ডেভেলপমেন্ট। তাহলে কাদের ক্ষেত্রে দেখবো ডাইরেক্ট ডেভেলপমেন্ট? আর্থহর্নের ক্ষেত্রে এক্সাম্পল দিয়েছে, কিন্তু এখানে তো প্রচুর এক্সাম্পলই হয়, এখানে ডাইরেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রচুর এক্সাম্পল হতে পারে। কিন্তু ইনডাইরেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যার ক্ষেত্রে অবশ্যই লার্ভা থাকবে, যেমন লিভার ফ্লুকের ক্ষেত্রে হতে পারে, টেপওয়ার্মের ক্ষেত্রে হতে পারে, এখানে লার্ভাল স্টেজ থাকছে এখানে, তাই না? যেমন উচেরিয়া ব্র্যাঙ্কটটি, এখানে যেমন লার্ভা থাকে। অ্যাসকারিসের ক্ষেত্রে লার্ভা থাকে, র্যাবডিটিফর্ম লার্ভা। উচেরিয়ার ক্ষেত্রে যেমন মাইক্রোফাইলেরিয়া লার্ভা থাকছে এরকম। আর এগুলো তো দেখলামই আমরা, যে ফ্রগের ক্ষেত্রে যেমন ট্যাডপোল লার্ভা থাকছে, আরও অ্যামোসুটি লার্ভা পড়বো, প্রচুর লার্ভা আমরা পড়বো, তাই না? প্ল্যানুলা লার্ভা, তাহলে এরকম সব কিছু দেখতে পাচ্ছি। তাহলে ডেভেলপমেন্ট দুরকম হয়, একটা ইনডাইরেক্ট, একটা ডাইরেক্ট ডেভেলপমেন্ট। ইনডাইরেক্ট ডেভেলপমেন্টে কি হয়, লার্ভা থাকে, ডাইরেক্ট ডেভেলপমেন্টে কোনো লার্ভা নেই। তারপর এখানে একটা এনসিইআরটির একটা তোমাদের আছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই ক্যারেক্টারগুলোকে একটু সামারি করে দিয়েছে এখানে, যে দেখো যে অ্যানিমেলিয়া এর আন্ডারে দেখো সেলুলার লেভেল যারা হয়, সেলুলার লেভেল তো একটাই ফাইলাম, পরিফেরা।
তাহলে সেলুলার লেভেল মানে তুমি জেনে গেলে পরিফেরা। পরিফেরার ক্ষেত্রে আর কি ক্যারেক্টার হতে পারে, এদের সিমেট্রি কি হয়, অ্যাসিমেট্রিক্যাল হয় মোস্টলি বলেছে, মানে এদের বেশিরভাগ অ্যাসিমেট্রি হয়, তবে কিছু হয় সিমেট্রিক্যাল, মানে কিছু হয় কি বলতো রেডিয়াল সিমেট্রিক্যাল, সাইকনের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা এরা তো অবশ্যই অ্যাসিলোমেট হবে, সিলোম তো আসেনি এদের ক্ষেত্রে। এবার দেখো যে লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে টিস্যু অর্গান সিস্টেম মানে তিনটাকে ঢুকিয়ে দিয়েছে। তো তার মধ্যে যাদের রেডিয়াল সিমেট্রি তারা অ্যাসিলোমেট তো হবেই, এবং তারা কি সিলোনটেরাটা বা নিডারিয়া আর টিনোফোরা, নিডারিয়া টিনোফোরা এরা কি হয়, এরা রেডিয়াল সিমেট্রি দেখা যায় এবং এদের অ্যাসোলোমাটা হয়, এরা অ্যাসোলোমেট। এবং এদের ক্ষেত্রে লেভেল অফ অর্গানাইজেশন কি দেখা যায় বলো তো, টিস্যু অর্গান সিস্টেম। বলো টিস্যু অর্গান সিস্টেম কোনটা হবে এদের দুটোর ক্ষেত্রে? টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এদের ক্ষেত্রে প্রথমটা দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে, মানে এখানে লেভেল অফ অর্গানাইজেশন টিস্যু দেখা যাচ্ছে, টিস্যু। তারপর বায়োল্যাটারাল সিমেট্রির কথা মাথায় আসলে আমাদের প্রথমেই যেটা আসবে যে প্রথম দেখা যায় প্ল্যাটিহেলমিনথিস। তাহলে প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু প্ল্যাটিহেলমিনথিসের কি সিলোম আছে? সিলোম নেই, অ্যাসোলোমেট, তার জন্য ওদের অ্যাসোলোমেট বলা হচ্ছে। তারপরে কি হয়, বায়োল্যাটারাল সিমেট্রি তো পরের পর্বেও দেখা যায়, অ্যাসকেলমেনথিসের ক্ষেত্রে কিন্তু সিলোম দেখা যায় না, বাট ফলস সিলোম দেখা যায়, যেটাকে সিউডোসিলোম বলা হচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে ফলস সিলোম বা সিউডোসিলোম দেখা যাচ্ছে যারা বায়োল্যাটারাল সিমেট্রি হচ্ছে, এবং যাদের ক্ষেত্রে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। তারপর দেখবো ট্রু সিলোম বা সিলোমেট বলা হয়, বাকি যেগুলো আছে সবাই ট্রু সিলোম, এবং তারাই তো অর্গান লেভেল অফ বায়োল্যাটারাল হয় তারা, এবং তাদের ক্ষেত্রে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে। অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। এখানে কেন স্টার দিয়েছে আমাকে বলো, একাইনোডার্মাটার ক্ষেত্রে? হ্যাঁ, তাহলে একাইনোডার্মাটার ক্ষেত্রে এই স্টেটমেন্টটার জন্য এখানে স্টার দিয়েছে, কারণ এখানে অ্যাডাল্টটা কিন্তু রেডিয়াল সিমেট্রি হচ্ছে, তার মানে এখানে একাইনোডার্মাটা এটা হচ্ছে এটা, তাই না, এই জন্য স্টার দিয়েছে এখানে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুবই সিম্পল একটা জিনিস। এবার ওই জিনিসটাকে একটু এভাবে সুন্দর করে কম্পাইল করে দেওয়া আছে, এটা পড়তে সুবিধা হবে।